আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। স্বাগত জানাচ্ছি জয়কলে আয়োজিত আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা তোমাদের এমসিকিউ এবং রিটেনের উপর ক্লাসটা হবে। এবং তোমরা জানো যে আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য এমসিকিউ এবং রিটেন প্রিপারেশনের জন্য তোমাদেরকে জয়কলি থেকে নিয়মিত এখানে আমরা ক্লাসের আয়োজন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব কারক এবং বিভক্তি, বাগধারা, বাংলা লিখিত নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা শুরুর পূর্বে সবাই একটু আমাকে জানাও যে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমাদের সাথে যারা সংযুক্ত আছে একটু আমাকে জানাতে হবে যে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এবং তারপর খুব শীঘ্রই আমরা ক্লাসটা শুরু করব। সো সবাই 1 মিনিটের মধ্যে ক্লাসটাতে জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে আজকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেন নিয়ে আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব। সো তোমরা অনেকেই এমসিকিউ এতদিন যাবত পড়ে আসছো, কিন্তু রিটেনটা নিয়ে এখন তোমরা একটু দুশ্চিন্তায় যে রিটেনটা আসলে কিভাবে পড়বা। সো এই সকল বিষয় গাইডলাইন আজকে আমি থাকবো তোমাদের সাথে মার্জানি খান অন্তর আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সো আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং আমরা তাহলে খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, তো আমি শুরু করতে পারি কিনা একটু তোমরা সবাই আমাকে জানাও। আমাদের সাথে মিমি আছো, আমাদের সাথে সংযুক্ত হয়েছে বাদশা মিয়া, সো আমাদের সাথে তাহসিন আছো। ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। ওকে, তাহলে আমি প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমরা আজকে আমাদের আলোচ্য টপিকটা একটু দেখবো। আজকে আমরা কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আহ্বান গল্পটা নিয়ে আলোচনা করবো, যদিও এটা তোমাদের শর্ট সিলেবাসের না, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসতে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়। এবং এট দ্য সেম টাইম আমরা বাগধারা নিয়ে আলোচনা করবো। এবং আজকের লাইভের মূল আকর্ষণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত নিয়ে কিন্তু আজকের পর আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তো আমি যদি প্রথমে একটু তোমাদেরকে দেখাই, আমি আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, লাইভ ক্লাসটা কারা কারা শেয়ার করছে একটু আমি তোমরা একটু লিখো, এখানে ডান লিখে কমেন্ট করো, আমি তোমাদের নামগুলো একটু বলবো এবং এখানে ফ্রেন্ডদেরকে একটু কন্টিনিউয়াস মেনশন করে রাখবা যে আমরা এখানে আজকে আমরা কি করব, আমরা বেশ কিছু টপিক পড়ো। সো প্রথমেই তোমাদের যে গল্পটা আছে এটা হচ্ছে যে আহ্বান গল্প, এবং এটার উচ্চারণটা কিন্তু প্রথমে আমাদের জানা রাখতে হবে যে এটার উচ্চারণটা কি লিখতে হবে আমাদের। এটার উচ্চারণটা যদি পরীক্ষাতে আসে তাহলে উচ্চারণটা হবে আহ্বান। উচ্চারণটা কি হবে? আহ্বান, আহ্বান না, এটা হবে আহ্বান, ঠিক আছে? সো আমরা সবাই এটা উচ্চারণটাও খেয়াল রাখবো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন আসে। সো আহ্বান গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং এই গল্পটার মূল বিষয়টা আমি তোমাদেরকে একটু শর্টকাট বলে দিই যে আসলে তৎকালীন সমাজ ব্যবস্থায় কিংবা এখনো দেখা যায় যে ধনী গরিবের মধ্যকার একটা শ্রেণী বৈষম্য কিংবা ধর্মীয় গোড়ামির কারণে, তারপর কুসংস্কারের কারণে আমরা সমাজের উঁচু জাত নিচু জাত কিংবা সাম্প্রদায়িক একটা মনোভাব আমাদের মধ্যে থাকে, ঠিক আছে? সো এই জিনিসটাই আহ্বান গল্পে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই গল্পটার দুইটা প্রধান চরিত্র, একটা হচ্ছেন গল্পকথক তিনি নিজেই, এবং তার যাকে কেন্দ্র করে এই গল্পটা তিনি হচ্ছেন যে এই গল্পের একজন বৃদ্ধ মহিলা, যিনি আসলে এত মায়া মমতার মাধ্যমে লেখককে এতই আপন করে নিয়েছিলেন যে লেখক কিন্তু তার বারবার দেখা গেছে যে তিনি এই জিনিসটা স্মৃতিচারণ করেছিলেন তার লেখার মধ্যে। আমরা একটু দেখি আহ্বান গল্প, এটা নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্প থেকে, তার যে রচনা সমগ্র এখান থেকে নেওয়া হয়েছে। এবং এই আহ্বান গল্পটা কিন্তু তোমাদের এখন যেটা বললাম যে এখন শর্ট সিলেবাস এটা নাই, আমরা তোমাদেরকে একটু প্রধান চরিত্রগুলো দেখাই, তারপর আমরা এমসিকিউ সলভ করব। প্রধান চরিত্র এখানে দুইটা, একটা হচ্ছে যে বুড়ি এবং গল্পকথক, এবং এই গল্পকথক লেখক এবং গোপাল, অর্থাৎ গোপাল নামটা কিন্তু বুড়ি তাকে দিয়েছিলেন আদর করে, ঠিক আছে? বুড়ি কিন্তু গল্পকথক নামটা তাকে দিয়েছিলেন। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অপদার্থ লেখক, তোমরা এখানে অনেকে সংযুক্ত হয়েছো, লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ রিটেনটা নিয়ে কিন্তু আজকে খুব চমৎকারভাবে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু আহ্বান গল্পের পরবর্তীতে দেখা। আমি আহ্বান গল্পটা তোমাদের জন্য খুব বেশি একটা মনে করতেছি না যে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে মেইন সিলেবাসটা আছে শর্ট সিলেবাস, এখান থেকে মোটামুটি এমসিকিউ প্রশ্ন আসবে। তো এখানে দেখো আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত। বিভূতিভূষণ বানানটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দুইটাই দীর্ঘকার, দুইটাই কি? দুইটাই দীর্ঘকার। তারপর বন্দ্যোপাধ্যায় বানানটা দেখো একটু, বন্দ্যোপাধ্যায়
মুখোপাধ্যায়, ঠিক আছে। সো এই বানানটা একটু খেয়াল রাখতে হবে, কিন্তু বানান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই বছর বানান থেকে প্রশ্ন আসবে, আমি বলে দিলাম প্রতি বছর আসতে দেখা যায়, এবং যে ইউনিটেই পরীক্ষা দেও না কেন বানানটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সো আমি একটু পরবর্তীতে যাব, আমাদের এমসিকিউ গুলো আমরা একটু সলভ করি। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো, সমস্যা নাই। সো যেটা বললাম আমি আসলে খুব বেশি এটা আসলে মানে এক্সাজারেট করার কিছু নাই, এই গল্পটা ছোটভাবে তোমাদেরকে বলে দিলাম যে ধনী গরিবের মধ্যকার যে এটা একটা শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্য এইখানে আসলে খুব সুন্দরভাবে কিন্তু দূর হয়েছে। অর্থাৎ লেখক দেখা গেছে যে এক পর্যায়ে এসে তিনি তার নিজের মা, কাকিমা, পিসিমার মতো বুড়িকে মনে করতেন, এবং বুড়িও তার নিজের ছেলের মতো কিন্তু লেখককে মনে করতেন। এই জিনিসটাই কিন্তু এখানে গল্পের মূল উপযোগ্য বিষয়, ঠিক আছে। ওকে, আমরা একটু পরবর্তীতে যাই। আমাদের পরবর্তীতে কি আছে, আহ্বান গল্পের বুড়ি তিনি আসলে কে ছিলেন, দেখি তোমরা এটা পারো কিনা। তোমাদের এটা বইয়ের মধ্যে ছিল কিন্তু ফুল সিলেবাসের মধ্যে ছিল আর কি। সো এটা একটু তোমরা আমাকে জানাও যে আহ্বান গল্পের বুড়ি তিনি আসলে কে ছিলেন। জমির করাতির স্ত্রী, সমীর করাতির স্ত্রী, নাকি জাবির করাতির স্ত্রী? চারটা অপশন আছে। আমরা জানি যে আহ্বান গল্পের যে বুড়ি তার স্বামী মারা গিয়েছেন এবং তার স্বামী করাতের কাজ করতেন। কিসের কাজ করতেন? করাতের কাজ করতেন, হ্যাঁ, গাছ কাটার বা এই যে কাঠ রিলেটেড যে কাজগুলো এগুলো তিনি করতেন। সো ওনার নামটা আসলে কি ছিল এটা গল্পের মধ্যে কিন্তু উল্লেখ ছিল। সো এটার নামটা কি হবে একটু সবাই আমাকে জানাও। আহ্বান গল্পের বুড়ির কে ছিলেন আসলে? রিটেনের জন্য কি বই আলাদা কিনবো? হ্যাঁ, রিটেনের জন্য আমাদের জয়কলি থেকে, তোমরা জানো যে জয়কলির রিটেন বাংলা, ইংরেজি সবগুলো বিষয়ের উপরেই কিন্তু সবগুলো ইউনিটেরই কিন্তু বই আছে। সো রিটেনের যে বইগুলো এগুলো তোমরা এখনো যারা সংগ্রহ করো নাই খুব শীঘ্রই সংগ্রহ করে নিবা। এবং তোমাদের জন্য বলতেছি তো একটু পরে তোমাদের জন্য একটা চমক আসতেছে, এবং তোমাদেরকে কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমি দিব যে আমরা রিটেন নিয়ে তোমাদের কবে নাগাদ তোমাদের ক্লাস নিব। কারণ তোমরা অনেকেই বলতেছো যে ভাই এমসিকিউ মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু রিটার্নটা এখন পর্যন্ত গোছাতে পারছো না। সো এটার জন্য যে জিনিসটা করবে, একটু প্রত্যেকের জায়গা থেকে লাইভ ক্লাসটা একটু আরেকবার শেয়ার দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো, এবং এটার উত্তরটা তোমরা যথারীতি দিবা। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়বো, যারা এখানে সঠিক উত্তর দিবা তাদের কমেন্টগুলো পড়বো। তোমরা লিখছো যে সি শায়রা মেদা, তারপর কাজল ইসলাম, বাদশাহ, মায়েশা, অনেকেই কমেন্ট করছে, আবিদা মিলন। আমি প্রত্যেকের নামগুলো এখানে পড়ার চেষ্টা করব। তো তারা বলতেছে যে এখানে এটা হচ্ছে যে জমির করাতির স্ত্রী কিংবা অপশন সি হবে উত্তরটা। আসলে ইনি হচ্ছেন জমির করাতির স্ত্রী। উনি কি জমির করাতির স্ত্রী? তাকে যখন বলা হয় যে আপনাকে তো চিনলাম না, তখন সে বলছিল গল্পের কতকে যে আমার তো তেনার নাম করতে নেই। হ্যাঁ, তোমরা এটা জানো যে এটা আমাদের একটা ধর্মীয় বিধান, কিংবা ধর্মীয় বিধান না, আমরা এটা সামাজিক একটা বিধান বলা যেতে পারে যে স্বামীর নাম মুখে নেওয়া যাবে না। হ্যাঁ, বাঙালি বধূরা স্বামীর নাম মুখে নেয় না। তো উনি বলছিলেন যে তার নাম তো আমি মুখে নিতে পারবো না, কিন্তু তিনি করাতের কাজ করতেন। হ্যাঁ, তো তিনি আসলে জমির করাতের স্ত্রী ছিলেন। আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। জমির করাতের স্ত্রী, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিছো। সো সবার জন্য শুভকামনা। আর যারা দিতে পারো না তাদের জন্য কি আছে আমরা একটু নেক্সট যাব। আহ্বান গল্পের তিত্তিরাজ কি? আহ্বান গল্পটার মধ্যে তোমরা যখন পড়বা তখন দেখবা যে তিত্তিরাজ এটার একটা কিন্তু উল্লেখ আছে। সো তিত্তিরাজ বলতে আসলে আহ্বান গল্পে কি বোঝানো হয়েছে? এটা কি আসলে এক ধরনের গাছ, একটা পাখি, খাদ্যদ্রব্য, নাকি আঞ্চলিক রাজা? সো আহ্বান গল্পের বুড়িকে যখন কবর দেওয়া হয়, তাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু একটা গাছের নিচে, এবং এই গাছটা হচ্ছে তিত্তিরাজ একটা গাছ, তাই তো? তিত্তিরাজ গাছটা অনেকটা তোমরা দেখলে চিনবা, এটা হচ্ছে যে ওষুধ গাছের মতো। হ্যাঁ, বট গাছ আছে না, বট গাছের মতো ছোট পাতা। সো এটা হচ্ছে যে এক ধরনের গাছ, এবং এই গাছের নামটা উল্লেখ আছে আহ্বান গল্পে। আতিয়া সানজিদা, আতকিয়া ফাইজা, তাহমিনা আক্তার, সবার আগে তোমরা উত্তর দিচ্ছ, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। আমরা একটু পরবর্তীতে যাই। আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি এনেছিলেন? আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি এনেছিলেন? কলা, আম, লিচু নাকি কমলা? কলা, আম, লিচু নাকি কমলা? তিনি কিন্তু ছোট ছোট কচি কিছু কি নিয়ে আসছিলেন? আম নিয়ে আসছিলেন, কচি কিছু আম নিয়ে আসছিলেন। আমরা একটু পরবর্তীতে যেটা তোমাদের বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের জন্য জয়কলি থেকে যেভাবে এমসিকিউ অর্থাৎ মিশন ডি ইউনিটের যেরকম মিশন বি ইউনিটে যেরকম তোমাদের এমসিকিউ পড়ানো হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন স্পেশাল ফ্রি লাইভ ক্লাস আমরা খুব শীঘ্রই শুরু করব, এবং এটা আমাদের জয়কলি পেজ থেকে তোমাদেরকে রুটিনটা পাবলিশ করা হবে। সো তোমরা প্রতিদিন যে জিনিসটা করবা, যখন ক্লাস থাকবে তখন জয়কলিতে আমাদের ক্লাসের সময় চলে আসবা, লাইভ ক্লাসটাতে সংযুক্ত থাকবা সবাই মিলে। এবং তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে জয়কলি রিটেন বাংলা এবং মডেল টেস্ট এবং জয়কলি রিটেন ইংলিশ যে বইগুলো আছে এগুলো একটু নিজের সংগ্রহে রাখবা,
কারণ এখান থেকে কিন্তু আমরা পড়াই, এবং এখান থেকে যদি তুমি পড়ো তাহলে তোমার রিটেনে আর কোনো সমস্যা থাকবে না। সো এইটা খুব দ্রুত আমরা এটা অ্যানাউন্স করব। সো এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে ডাবি এবং জবির লিখিত প্রস্তুতি তোমাদের কোনো টেনশন থাকবে না। আগামী 1 মাস কিংবা 1.5 মাস 40 থেকে 30 দিনের মতো সময় আমাদের আছে। সো জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা জানো যে রিটেন স্পেশালি কিন্তু রিটেনে অনেক নাম্বার, হ্যাঁ এমসিকিউ থেকে কিন্তু রিটেনের নাম্বার বেশি। সো আমাকে একটু জানাও তো এই রিটেন কারা কারা দিবা, জগন্নাথ ইউনিভার্সিটিতে ফর্ম কারা কারা অ্যাপ্লাই করেছো কিংবা ফর্ম তুলেছে, এবং কারা কারা জগন্নাথে পরীক্ষা দিবা। এখানে কিন্তু রিটেনে কিন্তু 48 অর্থাৎ 48 নাম্বার কিন্তু রিটেনে আছে, এমসিকিউ থেকে কিন্তু অনেক বেশি নাম্বার। ওকে, এখন আমরা চলে যাবো আমাদের কারক বিভক্তি। আমরা বাংলা প্রথম পত্র বেশ কিছুটা ক্লাসে পড়েছি, আর আজকে যেহেতু আহ্বান গল্পটা ছোট ছিল, এবং এই আহ্বান গল্পটা আমি নর্মালি তোমাদেরকে বলি যে আসলে যখন বাংলা প্রথম পত্র পড়বা তখন শর্ট সিলেবাস ফুল সিলেবাস থেকেই পড়ো 7টা গদ্য 7টা পদ্য। কারণ তোমাদের যে সার্কুলারটা দেয় ঢাকা ইউনিভার্সিটি সেখানে কিন্তু স্পেসিফিক বলে দেয় যে এইচএসসি 24-এর সিলেবাসভুক্ত, অর্থাৎ এইচএসসি 24-এ তোমার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা অনুযায়ী হবে পাঠ্য বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। সো কারক বিভক্তি আমরা আসলে কারক বিভক্তি অনেক জায়গায় অনেকভাবে পড়ি আমরা আসলে, তারপর আমরা আসলে এটা কোনো কুল কিনারা পাই না। সো আজকে খুব সহজভাবে আমরা কারক এবং বিভক্তি পড়ব। এখানে দেখো বিভক্তি এবং কারক আছে। সো কারক শব্দটার মধ্যে এর অর্থটা আছে, কারক শব্দটাকে ভাঙলে আমরা পাই ক্রি যোগ নক। হ্যাঁ, এখন ক্রি বলতে আমরা এখানে কাজ করা বোঝায় বা কর বোঝায়, এবং নক মানে আমরা ধরবো এখানে নাম পদ। আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। সো কারক মানে কি, ক্রি যোগ নক থেকে আসছে কারক, এবং এখানে ক্রি বলতে কাজ এবং এটা নাম পদ। কাজকে আমরা কি বলি, কাজকে আমরা বলি কিন্তু ক্রিয়াপদ। কাজকে কি বলি আমরা, ক্রিয়াপদ। অর্থাৎ একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নাম পদের মধ্যকার যে সম্পর্ক সেটাকে বলা হয় কারক, ঠিক আছে। সো নাম পদটা কি মনে রাখবা, সহজ কথায় ক্রিয়া ব্যতীত অর্থাৎ ভার্ব ব্যতীত বাকি যা আছে সবই কি, সবই নামপদ। এখানে বিশেষণ থাকতে পারে, সর্বনাম থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, সবই নামপদ। এবং এই ক্রিয়াপদ ছাড়া কিন্তু বাক্য হয় না। তোমরা একটা বাংলা লাইন পড়েছো যে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা, অর্থাৎ একটা আকাশের মধ্যে যেরকম একটা চাঁদ থাকবে, লক্ষ তারার মধ্যে যেরকম একটা চাঁদ থাকবে, ঠিক তেমনি ভাবে একটা বাক্য হইতে হইলে এখানে একটা ক্রিয়াপদ মাস্ট লাগবে। এটা ব্যাকরণের রুলস যে তোমার অবশ্যই কি থাকতে হবে, এখানে অবশ্যই একটা ক্রিয়াপদ থাকতে হবে। ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য হয় না। তুমি কোনো বাক্য শুদ্ধ বাক্য বা সঠিক বাক্য দেখাইতে পারবা যেটার মধ্যে ক্রিয়াপদ নাই? ক্রিয়াপদ অবশ্যই উজ্জ অবস্থায় থাকুক কিংবা সামনাসামনি থাকুক, থাকবে। সো একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক এটাকে বলা হয় কারক। তো আমি যদি কারকের একটা উদাহরণ দিই, আমি বললাম যে বাবা প্রতিদিন সকালবেলা, বাবা প্রতিদিন সকালবেলা। দেখো খুবই ইজি লাগবে, আজকে ক্লাসটা 30-40 মিনিট 1 ঘন্টা যাই হোক ক্লাসটা করো, দেখবা যে তোমাদের আর কারক নিয়ে প্রবলেম থাকবে না। এবং কারক থেকে কিন্তু সি ইউনিট বি ইউনিট সব ভার্সিটিতে কিন্তু প্রশ্ন করে। সো বাবা প্রতিদিন সকালবেলা বাগানে বসে পত্রিকা পড়েন, বাগানে বসে পত্রিকা পড়েন, তাই তো, পত্রিকা পড়েন। এই বাক্যে ক্রিয়া কোনটা বলো তো, মেইন ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া কোনটা বলো একটু। ক্রিয়াপদ ব্যতীত বাকি সবই নামপদ। গুড। আচ্ছা বলো এই বাক্যে ক্রিয়াপদ কোনটা বা সমাপিকা ক্রিয়া কোনটা আসলে? তখন তুমি সবাই বলো যে ভাই সমাপিকা ক্রিয়া হচ্ছে যে এখানে পড়েন। সো এই পড়েন ক্রিয়াপদের সাথে বাবার একটা সম্পর্ক আছে, এই পড়েন ক্রিয়াপদের সাথে বাগানের একটা সম্পর্ক আছে। আমি আবারও তোমাদেরকে এখানে লিখি যে পড়েনটা হচ্ছে যে একটা ক্রিয়াপদ। আমি দেখাই, কারকটা আসলে কঠিন কিছু না। এই ক্রিয়াপদ পড়েনের সাথে সকালবেলার একটা সম্পর্ক আছে, সেটা হতে পারে সময় বিষয়ক। এই ক্রিয়াপদের সাথে বাবার একটা সম্পর্ক থাকতে পারে, এটা হতে পারে কর্তা বিষয়ক বা সাবজেক্ট বিষয়ক। এই বাবার সাথে এই পড়েনের সাথে বাগান একটা স্থানের একটা সম্পর্ক থাকতে পারে। সো এই জিনিসগুলো তোমাকে কি করবে, নির্ণয় করতে হবে। সো এই সম্পর্কের নামটাই হচ্ছে কারক, এবং এই সম্পর্কটা মোটামুটি 6টা সম্পর্ক, 6000ও না, 600ও না, 60টাও না, মাত্র 6টা সম্পর্ক আছে। কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ, ঠিক আছে। তো আমরা একটু সামনের দিকে যাই। কি পড়ানো হচ্ছে, কারক বিভক্তি আমরা পড়তেছি, এবং আমরা এখানে তার পরবর্তীতে চমক যেটা সেটা হচ্ছে যে রিটেনটা আজকে আমরা একটু আলোচনা করব। রিটেন নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন যে জগন্নাথে পরীক্ষা দিব, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, এগুলোতে রিটেন তো ভাই কিছুই পারে না। সো এটা আজকে অবশ্যই একটা টোটকা, একটা মন্ত্র তোমাদেরকে দিব, ঠিক আছে। রবি ভাই একটু বাড়াই দেন না। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু পরবর্তীতে যে জিনিসটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যাব। এখানে দেখো কারকের সংজ্ঞাটা, এটা আমি তোমাদেরকে মাত্র পড়িয়ে ফেললাম যে কারক মানে হচ্ছে যে ক্রি যোগ নক থেকে আসছে কারক। আচ্ছা, এবার বিভক্তি জিনিসটা কি? বিভক্তি নামটা শুনলে আমাদের মধ্যে একটা ভক্তি উঠে যায়, না আর পড়বো না। হ্যাঁ,
আর পারবো না বিভক্তি। সো বিভক্তি হচ্ছে যে শব্দের মধ্যকার যে, আমি বলি তোমাদেরকে, ধরো বিভক্তি, বিভক্তিটা অনেকটা কারক এবং বিভক্তির মধ্যে বিভক্তিটা অনেকটা ঘটকের কাজ করে। ঘটক কি রকম কাজ করে? ধরো যে দুজন মানুষের মিলন ঘটানো, কিংবা দুজন মানুষের সম্পর্কটাকে একদম পরিপূর্ণ করা, কিংবা এটারে লেজিটিমেট করা, বৈধতা দেওয়ার কাজটা করে আসলে আমাদের সমাজ ব্যবস্থায় করে ঘটক। তো এই ঘটকের কাজটা এখানে বিভক্তি করে। বিভক্তিটা হচ্ছে যে একটা শব্দের, একটা মূল শব্দের পরে শব্দাংশ বা জুড়ে দেওয়া অংশ, এটাকে আমরা বিভক্তি মনে করতে পারি। তো কারক কি আছে, আমরা বিভক্তিতে যাব। কারক হচ্ছে বাক্যতত্ত্বের একটা আলোচ্য বিষয়। বিভক্তিটা শব্দের শেষে সম্পর্ক সাধন হিসেবে ব্যবহৃত। আমি তোমাদেরকে বললাম যে, রাজার ছেলে, আমি কি বললাম? রাজার ছেলে, রাজার ছেলে। এখন দেখো তো মূল শব্দটা কি ছিল? মূল শব্দটা কি রাজা নাকি রাজার? মূল শব্দটা কি রাজা নাকি রাজার? মূল শব্দের পরে কিন্তু এখন মূল শব্দটা বলবা যে মূল শব্দটা তো ভাই রাজা, এর সাথে কি যুক্ত হয়েছে? একটা র যুক্ত হয়েছে। এই রটাই হচ্ছে বিভক্তি, এই রটাই হচ্ছে এখানে বিভক্তি। আমি বললাম যে টাকায় টাকা আনে, বা আমার টাকার গরম দেখায় না, বা টাকায় টাকা আনে। সো মূল শব্দ কিন্তু ছিল টাকা, এর সাথে দেখো একটা যুক্ত হয়েছে কি? শব্দের শেষে যুক্ত হয়েছে, এবং এইটা হচ্ছে বিভক্তি। সো বিভক্তিটা আমরা কারক বিভক্তির ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদিও বিভক্তি দুই প্রকার, কিন্তু কারক বিভক্তির ক্ষেত্রে তোমরা শুধু মনে রাখবা যে নাম বিভক্তি 7 প্রকার। ঠিক আছে, আমরা এটাতেও যাবো আস্তে ধীরে, এবং ক্লাসটা করার সময় তোমরা যে জিনিসটা করবে, একটু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো একটু নোট করে রাখবা। এবং নোট করে রাখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তোমার পরবর্তীতে ক্লাস শেষে তুমি যখন কারক বিভক্তি পড়তে যাবা, তখন তোমার কাছে এই জিনিসটা সহজ মনে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নবীন ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। যারা যারা সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা এখন তাহলে আমাদের পরবর্তীতে যে স্লাইডটা আছে সেই স্লাইডে আমরা চলে যাব। ওকে, আর লাইভ ক্লাসটাতে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবা, এবং কারা কারা শেয়ার করছে এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু তোমাদের নামটা পড়বো। সো কারক এখানে কি আছে? কারক পুরাতন ব্যাকরণ বইয়ে 6 প্রকার এবং নতুন ব্যাকরণ বইয়ে 6 প্রকার, কিন্তু এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে যে সম্প্রদানটা বাদ গিয়ে সম্বন্ধ কারক আসছে। এটার ব্যাখ্যাটা আমি একটু তোমাদেরকে বলি। পুরাতন ব্যাকরণ গুলোতে যখন সম্প্রদান কারক ছিল, তখনও রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একটা দান হওয়ার কারণে যে একটা কারক হয়ে যায় সম্প্রদান কারক, এইটা আসলে মানতে নারাজ। এবং সম্প্রদান বলতে আসলে কোনো জিনিস নাই। তুমি ধরো যে কাউকে কোনো কিছু দান করবা, বিনামূল্যে কখনো দান হয় না। তুমি ধরো যে একজনকে 100 টাকা দিলা, 50 টাকা দিলা, বা কাউকে সাহায্য করলা, এটা কিন্তু তুমি পরকালের আশায় কিংবা কোনো কিছু পাওয়ার আশাই কিন্তু করতেছো। সো আসলে সম্প্রদান বলতে কোনো জিনিস কিন্তু হয় না। ঠিক আছে, তো এই জন্য অনেক ব্যাকরণবিদ, অনেক সাহিত্যিক এবং কবি যারা ছিলেন, তারা কিন্তু আসলে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু সম্প্রদান কারক তৎকালীন সময় কিন্তু এটাকে কারক মানতে নারাজ। তিনি বলছিলেন যে এটা কর্মকারক হলেও পারত। ঠিক আছে, যাই হোক আমরা একটু দেখি, আমরা 6 প্রকারই শিখবো কারকের মধ্যে। 6 প্রকার কারকের মধ্যে ওকে, সো কর্তৃকারক। কর্তৃকারক তোমরা আমাকে একটু জানাও তো, কারকটা তোমরা এর আগে পড়েছো কিনা একটু আমাকে জানাও, নাহলে আমি একদম বেসিক থেকে তোমাদেরকে পড়াবো। কারকটা তোমরা পড়েছো কিনা, যারা যারা সংযুক্ত আছো একটু আমাকে জানাও। ভাই কখন ক্লাস হয় রুটিন জানো না? রুটিনটা আমাদের জয়কলি পেজে দেওয়া আছে, এবং আমরা কিন্তু নিয়মিত এখানে ক্লাস নিয়ে যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকবা। তো আমাকে যে জিনিসটা জানাতে হবে সেটা হচ্ছে যে এই তোমরা কারকটা একদম বেসিক থেকে পড়েছো কিনা। যদি না পড়ো তাহলে আমি তোমাদেরকে একদম একটু বড় হোক ক্লাসটা, কিন্তু তোমাদেরকে আমি পড়াবো আর কি। জানাও আমাকে, এটা একটু কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের পড়াশোনার কি অবস্থা সেটা জানাতে পারো। ওকে, এইখানে ম্যাক্সিমাম কারক করো নাই, প্রথম থেকে শুরু করলে ভালো হয় কারকটা। ওকে ফাইন ভাই, ক্লাস কখন হয় রুটিন? আচ্ছা, লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো নিজের টাইমলাইনে, যখন থাকবে তখন নিয়মিত ক্লাস হলে তোমার আগে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো, তাহলে তোমাদের সামনে এই ক্লাসটা আবারও চলে যাবে। সো কর্তৃকারক, কর্মকারক এগুলো আমরা পড়বো। সো আমি তোমাদেরকে একটা সহজ কথায় বলি, হ্যাঁ সহজ কথায় মনে রাখবা, কর্তৃকারক হচ্ছে যে নিজে কাজ করবে। কর্তৃকারক কি? কর্তৃকারক হচ্ছে যে নিজে কাজ করবে, যে নিজে কাজটা করবে, সেটাই হচ্ছে নিজে কাজটি করবে। একটু একটু নোট করে রাখো খাতার মধ্যে, যে নিজে কাজটি করবে সেই কর্তৃকারক বা কর্তাকারক। হ্যাঁ, এটা হইতে পারে, আমি এখানে ব্র্যাকেট দিয়ে রাখি নাহলে তোমাদের কনফিউজড হয়ে যাবে। এটা হতে পারে ব্যক্তি, হইতে পারে ব্যক্তি নিজের কাজটা করতে পারে, এটা বস্তু নিজের কাজটা করতে পারে, এটি অপ্রাণ বস্তু অর্থাৎ যেটার মধ্যে কোনো প্রাণ নাই, হ্যাঁ এরকম বস্তু কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি তোমাদেরকে একটু বলি। দেখো উদাহরণ হিসেবে আমরা এখানে দিলাম, আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। সো এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা?
রিকশা নিয়েছিলাম, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? নিয়েছিলাম। এই নিয়েছিলাম ক্রিয়াপদের সাথে প্রশ্ন করছে, টান দেয়া আছে আমরার নিচে। তোমরা জানো যে কারক বিভক্তি যখন নির্ণয় করতে হয় তখন জাস্ট একটা পদের নিচে কিন্তু টান দেয়া থাকবে, এবং এই টান দেয়া যে পদটা আছে এই পদটার কারক বিভক্তি আমাদের নির্ণয় করতে হবে। সো এটা ইজি, যে আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। এখন এই ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয় কর্তৃকারকের সূত্রটা হচ্ছে যে কে বা কারা দ্বারা। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করলাম যে কে নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিল, আমরা উত্তর পাই না। আমরা জিজ্ঞেস করলাম কারা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিল, আমরা উত্তর পেলাম যে আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। সো এই প্রশ্ন করার মাধ্যমে প্রতিটা কারকের কিন্তু একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় তবে সেটি সেই কারক। ঠিক আছে। আবার সেকেন্ড যেটা অপশন আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে কর্তৃকারক সর্বদা নিজে কাজটি করবে, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা নিজে কাজটা করবে। এখন যে রিকশা নেওয়ার কাজটা এটা কিন্তু আমরা করেছিলাম। সো এরকম ভাবে এগুলো সহজ, আরো কঠিন কিছু আছে, আমরা যখন এমসিকিউ পার্টে যাব তখন এটা আমরা সলভ করব। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল, টান দেয়া আছে অনেকগুলো বন্য হাতি। সো এখানে বাগান নষ্ট করার কাজটা কে করছে? অনেকগুলো বন্য হাতি। এটা ব্যক্তি হইতে পারে, এটা অপ্রাণ বস্তু, সপ্রাণ বস্তু হইতে পারে। ঠিক আছে। সো এখানে এটা হচ্ছে যে কর্তৃকারক। ঠিক আছে। তারপর আরো কিছু আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই বাক্যের মধ্যে পাগলে এটা আসলে কর্তৃকারক। ঠিক আছে। সো যে কাজ করবে সেই কর্তৃকারক, যে কাজ করবে সেই কর্তৃকারক। আচ্ছা, এই জিনিসটা তোমরা ওকে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা তোমরা বুঝতে পারছো, এটা ওকে কিনা, এটা ওকে কিনা একটু আমাকে জানাও। কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। আচ্ছা, তার আগে একটু লিখো, কর্তৃকারক হচ্ছে যে ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্তৃকারক। এবং আমি যেটা তোমাদেরকে পড়াইতেছি সেটা হচ্ছে যে কর্তৃকারকে সর্বদা কি থাকবে? ব্যক্তি বোঝাবে, বা যে কাজটা করাবে সেই কর্তৃকারকের কথা। এটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। যেমন এখন তোমাদের পরীক্ষাতে আসলো, আমি একটু কনফিউজড প্রশ্নগুলো তোমাদের সাথে একটু সলভ করি। প্রশ্ন আসলো জল পড়ে, কি আসলো? জল পড়ে, টান দিয়ে আছে জলের নিচে। এখন বলো জলটা কোন কারক? জল পড়ে। হ্যাঁ, এখন জল কি কোনো ব্যক্তি? না। জল ব্যক্তি না হলেও এই বাক্যে এই পড়ার কাজটা, মানে এই যে টু ফল, কোন জিনিস পড়তেছে, এই পড়ার কাজটা কে করতেছে? জল করতেছে। সো এইটা আসলে যে কাজটা করবে সেই কর্তা। এক কথায় লিখে রাখেন, খাতার মধ্যে নোট করেন যে যে কাজ করবে সেই কর্তা, যে কাজ করবে সেই কর্তা। ঠিক আছে। সো আমরা এই জিনিসটা মনে রাখবো, জল পড়ে এখানে, তাহলে জলটাই হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে। সো আর প্রবলেম হবে না আশা করি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল সি ইউনিটে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু কারকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সি ইউনিটে কারক থেকে খুবই প্রশ্ন করে। সো তাদের একটা প্রশ্ন আসছিল, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগবালা। আমি একটু বাক্যটা লিখি, দেখি এটা এখন আপনারা পারেন কিনা। আমি বলতেছি যে এটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেন আপনাদের আর প্রবলেম হবে না কারকের। প্রশ্নটা আসছিল এরকম, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগবালা, নাগবালা বলছে যে এই নাগবালার কারক বিভক্তি নির্ণয় করার জন্য, নাগবালার কারক বিভক্তি নির্ণয় করার জন্য। এখন আমার পুরো শরীরে কামড় দিছে, কে কামড় দিছে? নাগবালা কামড় দিছে। ঠিক আছে। সো এখানে কাজটা কে করছে বলেন তো? আমি কাজটা করছি? অন্য কেউ কাজটা করছে? না, এখানে কাজটা করছে আসলে নাগবালা, এবং নাগবালার নিচেই টান দেয়া আছে। সো এখানে যদি আমরা দেখি তাহলে যে কাজটা করবে সেই কর্তা, তাহলে নাগবালাটাই হচ্ছে কর্তৃকারক। আমাদের প্রত্যেকের একটা মানে মাথার মধ্যে একটা টেন্ডেন্সি যে কর্তৃকারক সর্বদা একজন কর্তা হবে এবং একজন ব্যক্তি হবে। হ্যাঁ, কর্তা হবে, একজন ব্যক্তি হবে, ব্যক্তি ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু এই যে জল পড়ে, জলটা কর্তৃকারক। এই যে সর্বাঙ্গ দংশিল মোর নাগবালা, এখানে নাগবালাটা কর্তৃকারক। সো এই টাইপের কনফিউজড প্রশ্নগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় করে থাকে। সো কর্তৃকারকটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। কর্তৃকারকটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, তারপর আমি আপনাদের পরবর্তীতে যাব। ওকে, লাইভ ক্লাসটা যারা শেয়ার করেন একটু শেয়ার করে রাখবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবেন। আর আমরা যে জিনিসটা বললাম, আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করলে আপনাদের সুবিধা হবে। তারপর আমরা একটু যাই কর্মকারকের ক্ষেত্রে। ওকে, তাহলে কর্মকারকে যাই। আচ্ছা, কর্মকারকটা আরো সহজ। জি ভাই বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে। কর্মকারকটা ওই কর্তৃকারকের মতোই ছোট করে লিখে ফেলবেন যে কর্ম কখনো কাজ করে না, জাস্ট এটা লিখেন। আমি সহজে পড়াই, আপনারা বইয়ে যেগুলো পড়ছেন এগুলো পড়ার দরকার নেই। কর্মকারক লিখবেন, কর্ম কখনো কাজ করে না, কর্ম কখনোই কাজ করবে না, যদি কাজ কেউ করে থাকে এটা একমাত্র কর্তাই করবে। ঠিক আছে।
বড় ছেলেটাই কাজ করতেছে, ছোট ছেলে ধরেন যে কর্মকারকেরা ছোট ছেলে কাজ করবে না। সো কর্ম কখনোই কাজ করবে না। কিভাবে? ধরেন আপনাকে একটা প্রশ্ন বললো যে ডাক্তার ডাকো, আমি একটু মুছে ফেলি, আশা করি দেখা যাচ্ছে এখানে। কর্মকারকের উদাহরণ দিয়ে দেখবেন যে ইজি লাগবে। আমি বললাম যে ডাক্তার ডাকো, কি ডাকো? ডাক্তার ডাকো। আচ্ছা, সো ডাক্তার ডাকো এখানে বলছে যে ডাক্তারের নিচে টান দেয়া আছে। দেখেন তো এই বাক্যে কি ডাক্তার কাজটা করতেছে? এই বাক্যে কি ডাক্তার কোনো কাজ করতেছে না? কাজটা করতেছো তুমি, কাজটা করতেছে যাকে আমি বলতেছি সে কাজটা করছে, যে এই অমুক ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো, সে কাজটা করবে। কিন্তু ডাক্তার কিন্তু এই বাক্যে কাজ করছে না। সো যেটা কাজ করবে না সেটাই কর্ম। কর্ম নামের মাধ্যমে কাজ বোঝায়, কিন্তু যে কাজ করবে না সে কিন্তু কি হবে না, সেই কর্ম হবে। সো কর্মকারকের সূত্রটা আমি একটু বলি। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমাদের প্রথম টেকনিক এইটা, দ্বিতীয় টেকনিক ওইটা। সো কর্তাকে কি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। আমি এখানে হাত রাখলাম, হাত রেখে এই ডাকো ক্রিয়াপদকে আমি প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা। কি ডাকো, উত্তর পাই না, আচ্ছা সমস্যা নেই, আরেকটা অপশন তো আমাদের আছে। কাকে ডাকো, ডাক্তার ডাকো, উত্তর পাচ্ছি কিন্তু, তার মানে এটা নিঃসন্দেহে কর্মকারক। ঠিক আছে। সো কর্মকারক এরকম আর কি আছে আমরা একটু দেখি। যেমন শিক্ষককে জানাও, কাকে জানাও? শিক্ষককে জানাও, জানানোর কাজটা তুমি করতেছো। সো এই বাক্যে কিন্তু শিক্ষক কাজটা করে নাই, যে কাজ করবে না সেই কর্ম। এই যে কর্ম কখনোই কাজ করে না। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। কেউ কি এখানে সি ইউনিটের, হ্যাঁ সি ইউনিটের অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছো। সো সি ইউনিটের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর যে জিনিসটা বললাম আমরা কিন্তু রিটেন নিয়ে খুব শীঘ্রই, রিটেন নিয়ে কিন্তু খুব শীঘ্রই এখানে আলোচনা করব। আমি একটু পরবর্তীতে যাই, কিছু এমসিকিউ সলভ করলে আপনাদের কাছে এই জিনিসটা ইজি হবে। সো করণ কারক কি লিখেন, করণ কারকের পাশে লিখেন এটা সর্বদা কি বোঝাবে? করণ মানে হচ্ছে যে কোনো একটা উপকরণ, যন্ত্র, সহায়ক, মাধ্যম, উপায়, এগুলো বোঝাবে। করণ মানে কি? করণ মানে হচ্ছে যে উপকরণ বোঝাবে। একটু খাতার মধ্যে লিখেন, উপকরণ, সহায়ক, সহায়ক, মাধ্যম, মাধ্যম, উপায়, যন্ত্র, এগুলো বোঝাবে। ঠিক আছে, করণ মানে হচ্ছে যে এইগুলো। আর করণের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা করণ কারক। হ্যাঁ, আচ্ছা সহজ টেকনিক এইটা যে উপকরণ, সহায়ক, মাধ্যম, এগুলো যদি বোঝায়। ধরেন প্রথমটা আসছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এই বাক্যে ভেড়াটা বলছে বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এখন এইখানে কি বেড়া কাজটা করতেছে না, তার মানে এটা কর্তৃকারক হবে না, কর্মকারকও না। কিন্তু আমরা এখানে দেখবো যে চাষ করার যে উপাদান বা চাষ করার যে উপায় বা মাধ্যম, এটা আসলে ভেড়া নয়, এটা এখানে বলতেছে। সো যদি কোনো বাক্যের মধ্যে কোনো একটা পদের মধ্যে সুনির্দিষ্টভাবে বলা হয় যেটা কোনো একটা কাজ করার মাধ্যম, উপাদান, উপকরণ, সহায়ক, এগুলো যদি বোঝায় তাহলে কি হবে? এটাকে বলা হবে এক কথায় করণকার। করণ সর্বদা কি বোঝাবে? একটা এলিমেন্ট বোঝাবে, উপাদান বোঝাবে। যেমন চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, এখানে ধারালে যে কাস্তেটা আছে, এই কাঁচিটা হচ্ছে ধান কাটার একটা মাধ্যম বা এলিমেন্ট। এই জন্য এটা নিঃসন্দেহে আমরা চোখ বন্ধ করে করণ কারক দিব। এরকম ভাবে কিছু শব্দ আছে, যেমন শাক দিয়ে মাছ ঢেকো না। সো এখানে শাক দিয়ে মাছ ঢেকো না, এই যে শাকটা, এটা মাছ ঢাকার একটা উপকরণ। বা তোমাকে বলছে যে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এখানে লাঙ্গলটা হচ্ছে জমি চাষ করার একটা উপকরণ। সো এই যে লাঙ্গল, শাক, তারপর সাকিব আল হাসান ব্যাট দিয়ে ক্রিকেট খেলে, এই যে ব্যাট, এটা একটা খেলার উপকরণ। ঠিক আছে, সো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। উপকরণ যদি বোঝায় তাহলে সেটা হবে নিঃসন্দেহে কি? করণ কারক। ওকে, আমরা একটু কিছু দেখি পরবর্তীতে। তোমাদের এইগুলো যখন আমরা সলভ করব তখন কিন্তু আর প্রবলেম হবে না আমাদের। ঠিক আছে, আমরা একটু এমসিকিউ যাব। করণ কারক, গুড, ফাইন, সবাই এটা বুঝতে পারতেছেন, সবার জন্য শুভকামনা। আমরা একটু যাই পরবর্তীতে অপাদান কারক। সো অপাদান কারক জিনিসটা কি? অপাদান কারকের মধ্যে এরকম আমরা কিছু টেকনিক দিয়ে রাখি। অপাদান বলতে সর্বদা আপনার কোনো কিছু জাত বোঝাবে, মানে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, জাত, জন্ম নিচ্ছে। তারপর বিচ্যুত বোঝাবে, কি বোঝাবে? বিচ্যুত বোঝাবে। তারপর গৃহীত বোঝাবে। তারপর ধরেন যে আরম্ভ বোঝাবে। তারপর কি বোঝাবে? বিরত বোঝাবে, বিরত, এবং ভয় বোঝাবে। এগুলো যদি বোঝায় তাহলে সেটা নিঃসন্দেহে কি? অপাদান কারক। নিঃসন্দেহে কোন কারক? অপাদান কারক। সো আবার এটা সংজ্ঞায় বলা হয়েছে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলা হয়। এবং অপাদান কারক নির্ণয়ের সূত্রটা হচ্ছে ক্রিয়াকে কোথা হতে দ্বারা প্রশ্ন করতে হয়। আপনারা এটা সবাই জানেন, এটা পড়ছেন হয়তো বা। ক্রিয়াকে কোথা হতে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে অপাদান কারক বলে। আর আমি এক্সট্রা কি দেখালাম, যে এখানে জাতচ্যুত, বিচ্যুত, গৃহীত, আরম্ভ, বিরত, হ্যাঁ এগুলো বোঝাবে, ভয় বোঝাবে। তো এখানে বলছে জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই। আমি ক্রিয়াকে প্রশ্ন করলাম, এই বাক্যে ক্রিয়া কোনটা? পাই, এটা একটা ক্রিয়াপদ। হ্যাঁ, আচ্ছা, এখন ক্রিয়াপদকে আমি প্রশ্ন করলাম কোথা হতে, কোথা হতে দ্বারা প্রশ্ন করলাম।
আর এটার উপরে একটা টান দিয়ে রাখলাম, হাত দিয়ে রাখলাম। কোথা হতে ফসল পাই? জমি হতে ফসল পাই বা জমি থেকে ফসল পাই। সো কোথা হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। আবার এখন এইটা আপনি মিলান যে এই যে জমি থেকে ফসলটা পাচ্ছি, এই ফসলটা কি পাওয়া যাচ্ছে আমরা, এটা কি উৎপন্ন হচ্ছে না, চ্যুত হচ্ছে না, মানে কোনো জিনিস জাত হচ্ছে না। সো এইটাই হচ্ছে অপাদান কারক। সো অপাদান কারকে আরেকটা জিনিস মনে রাখবেন, অপাদান কারকে সর্বদা মাইনাস বোঝাবে, অর্থাৎ এটা ক্রিয়াপদের সাথে নামপদের মধ্যকার যে সম্পর্কটা থাকবে এটা সর্বদা মাইনাস পদ বোঝাবে। কি বোঝাবে? মাইনাস বোঝাবে। এবং অধিকরণ কারকে সর্বদা কি বোঝাবে? প্লাস বোঝাবে। অধিকরণ কারকে কি বোঝাবে? প্লাস বোঝাবে। আসলে অধিকরণ কারকটা আমরা একটু সলভ করি। বলছে যে কারকে স্থান, কাল, বিষয় এগুলো নির্দেশিত হয় তাকে বলা হয় অধিকরণ কারক। সো এই যে জমি থেকে ফসল পাই, এই বাক্যটাকে যদি লিখে দেয় পরীক্ষাতে, জমিতে ফসল আছে, জমিতে ফসল আছে, জমিতে ফসল আছে, এই বাক্যে জমিতে যদি টান দেয়া থাকে তাহলে কি বলবে? দেখেন জমি থেকে ফসল পাই মানে হচ্ছে জমিটা এই জায়গায় ছিল, জমি থেকে যখন আমরা ফসলটা পাচ্ছি তার মানে মাইনাস হচ্ছে, ফসলটা আমরা নিয়ে আসতেছি, মাইনাস হচ্ছে। কিন্তু আবার জমিতে যখন ফসল আছে বলা হবে তার মানে জমির মধ্যে ফসলটা ইনক্লুড অবস্থায় আছে, মানে এখনো আছে, তার মানে প্লাস সম্পর্ক। সো অপাদান সর্বদা মাইনাস বোঝাবে, অধিকরণ সর্বদা প্লাস বোঝাবে। আপনাদের এরকম ভাবে কয়েকটা কনফিউশন আমি এখন দূর করব। সেটা হচ্ছে যে তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, এই দুটো বাক্য আপনারা আমাকে একটু ঝটপট জানান, কমেন্ট সেকশনে জানান যে তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে কোনটা কোন কারক? তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, 1 2, 1টা কোন কারক, 2 কোন কারক? একটু কমেন্ট সেকশনে দ্রুত জানান, আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানান। আর এখানে আমি যারা কি বলে এটাকে, যারা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিইউপির জন্য স্পেশালি প্রিপারেশন নিচ্ছেন, কারণ বিইউপির পরীক্ষা কিন্তু আমাদের ডিসেম্বরের 12-13 তারিখ। হ্যাঁ, সো বিইউপিতেও কিন্তু কারকটা খুব ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে দেখলে দেখবেন যে সমাস কারক এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, টাইম, প্লেস, ম্যানার, অধিকরণ, গুড। জমি থেকে ফসল পাই প্লাস বোঝাবে মাইনাস। হ্যাঁ, আপনাদের রেসপন্সটা ভালো। আমি একটু আবার একটু দেখাই যে দুইটা বাক্য ছিল, আমি একটু মুছে ফেলি, এটা আমি মুছে ফেললাম। যে প্রথম বাক্যটা কি ছিল? তিলে তৈল হয়। কি বলছে? তিলে তৈল হয়। আবার আরেকটা বাক্য ছিল তিলে তৈল আছে, তাই তো? তিলে তৈল আছে। দেখেন এটা আসলে মুখস্থ করার কিছু না, কারকটা জিনিসটা হচ্ছে যে এগুলো ম্যাথের মতো, অনেকটা ম্যাথের মতো সলভ হবে। তো প্রথম বাক্যটা তিলে তৈল হয়। তিলে তৈল হয় মানে হচ্ছে যে এই বাক্যটার মধ্যে দেখেন তিল থেকে তৈল হয়, অর্থাৎ এটা তিল ছিল, ধরেন যে সাপোজ এটা তিল, এখান থেকে তৈলটা হয়ে গেছে, তার মানে এদের মধ্যকার সম্পর্কটা কি? একটা মাইনাস সম্পর্ক না, বিচ্যুত হচ্ছে না? আচ্ছা, মাইনাস সম্পর্ক হইলে এটা নিঃসন্দেহে তিলে এই বাক্যে অপাদান, তিলে এই বাক্যে কি? অপাদান। আমি বারবার আপনাদেরকে বলতেছি মাইনাস থাকলে অপাদান, ঠিক আছে, আর প্লাস থাকলে অধিকরণ। এখন আসেন, তিলে তৈল আছে, অর্থাৎ এই তিলটা এখানে আছে, এটার মধ্যে তৈল। এখন তিলের সাথে তৈলটা কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে না? যদি প্লাস থাকে তাহলে এই বাক্যে তিলটা হচ্ছে যে অধিকরণ। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ আমাদের জন্য অনেক সামনে রয়েছে। তারপর আমরা একটু দেখবো সম্বন্ধকারকটা না, আমরা সম্প্রদান কারকটা মনে রাখবো, যেটা নিঃশর্তে দান বোঝাবে সেটা হচ্ছে যে সম্প্রদান কারক। যে দানের মধ্যে কোনো কি নাই, টাকা পয়সা থাকবে না, যে দানের মধ্যে কোনো কি বলে এটাকে, বিনামূল্যে দান বোঝাবে, মানে একদম আমরা সত্ত্বাধিকার চেঞ্জ করে, অর্থাৎ মালিকানা ত্যাগ করে যে দানটা করবো সেটা হচ্ছে যে সম্প্রদান কারক। ঠিক আছে, সো বিভক্তিগুলো আমরা একটু দেখবো। আমি একটু আপনাদেরকে দেখাই, আমরা এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের কাছে বেসিক জিনিসটা চলে আসবে। দেখেন, রাজায় রাজায় লড়াই, উলুখা গড়ার প্রাণান্ত, এই বাক্যের মধ্যে বলছে বাক্যটি কোন কথার উদাহরণ? বাক্যটি কোন কথার উদাহরণ? 4টা উদাহরণ দেয়া আছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আগত একটা প্রশ্ন, প্রযোজ্য ব্যতিহার, কর্মবাচ্য এবং ভাববাচ্য। আচ্ছা, এটার কি উত্তর হবে? রাজায় রাজায় লড়াই, অর্থাৎ রাজা এবং রাজা কি করে? যুদ্ধ করে উলুখা গড়ার প্রাণান্ত। উলুখাগড়া মানে হচ্ছে যা এক কথা সাধারণ মানুষ, সাধারণ যে প্রজা, এদেরকে বোঝানো হয়েছে, সাধারণ ব্যক্তি, মানুষ বা প্রজা। ঠিক আছে, এদের প্রাণান্ত, প্রাণান্ত মানে হচ্ছে প্রাণ অন্ত হয় বা প্রাণ শেষ হয়, প্রাণ যায়। সো রাজায় রাজায় লড়াই হয়, আর প্রাণ যায় কাদের? প্রাণ যায় হচ্ছে যে সাধারণ মানুষের। সো এখানে কর্তা কয়টা দেখেন তো? কর্তা কিন্তু 2টা। সো যে বাক্যের মধ্যে দুইটা কর্তা একই কাজ সম্পাদন করে সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। সো ব্যতিহার কর্তা সংজ্ঞাটা একটু খাতার মধ্যে লিখেন, যে ব্যতিহার কর্তা হচ্ছে যে বাক্যের মধ্যে বা যে ক্রিয়াটা দুইজন কর্তা করবে। এখানে কিন্তু ওই যে উলুখাগড়ার প্রাণ যাচ্ছে, এই কাজটা
কারা করতেছে? দুইজন ব্যক্তি করতেছে, দুইজন কিন্তু সাবজেক্ট এখানে, রাজা এবং রাজা। সো এটা ব্যতিহার কর্তা। এরকম ভাবে আরো উদাহরণ আছে, যেমন বললো যে পরীক্ষাতে বললো যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখন এই যে জল খাচ্ছে, এক ঘাটে জল খায়, এই জলটা যে এক ঘাটে খাচ্ছে এটা আসলে কয়জনে মিলে করতেছে, কয়টা সাবজেক্ট? বাঘ এবং মহিষ কি সেম? বাঘ এবং মহিষ কি সেম না, বাঘও আলাদা মহিষও আলাদা। সো এখানে দুইটা সাবজেক্ট, ঠিক আছে, দুইটা কর্তা। সো দুইটা কর্তা মিলে যখন একটা কাজ করবে, খাওয়ার কাজটা করতেছে, এটাকে বলা হবে ব্যতিহার কর্তা। আশা করি আপনারা এখন এই জিনিসটা বুঝতে পারছেন। সো আপনারা তো সবাই তো উত্তর দিচ্ছেন। খ তাহমিনা আক্তার, মনীষা আক্তার, সানজিদা, জ্যোতির্ময়, আতিয়া, ইসরাত, রুমানা, সাকিব শেখ, সবাই সঠিক উত্তর দিতে পারছেন, সবার জন্য শুভকামনা। আমরা একটু পরবর্তীতে যাব, আমাদের পরবর্তী এমসিকিউ কি আছে। তার আগে আমি আবারও রিমাইন্ডার দিব যে যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছেন তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমরা রিটেন নিয়ে আজকে আলোচনা করব এবং বেশ কিছু এমসিকিউ কিন্তু আমরা এখানে সলভ করব। স্যার একটু পরবর্তীতে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুক কোন কারকে কোন বিভক্তি? ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুকটা কোন কারকে কোন বিভক্তি? সো এখানে কি হবে বলেন একটু। ঘোড়াকে চাবুক মারো, চাবুকটা কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, আচ্ছা বিভক্তিগুলো আমি একটু লিখে দিই। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, একটু স্ক্রিনশট নেবেন সবাই বা খাতার মধ্যে লিখেন। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, তাই তো। এখন প্রথমা বিভক্তি হচ্ছে যে শূন্য বিভক্তি, অর্থাৎ যেটার মধ্যে কি থাকবে না, কোনো কিছু থাকবে না, শূন্য বিভক্তি। দ্বিতীয় হচ্ছে যে বা শব্দের সাথে যদি কে রে থাকে। তৃতীয় হচ্ছে যে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী হচ্ছে যে কে রে, তারপর জন্যে নিমিত্তে। আর পঞ্চমী হচ্ছে যে হইতে থেকে চেয়ে, আমি একটু লিখি হইতে থেকে চেয়ে। ষষ্ঠী হচ্ছে যে র এর, অর্থাৎ শব্দের সাথে র এর যুক্ত হবে। এবং সপ্তমী হচ্ছে যে এ অন্তস্থ অ তে, অর্থাৎ শব্দের শেষে যদি এগুলো যুক্ত হয়, যেমন এ। আমি বললাম যে আমি কি বললাম, এই যে বাঘে মহিষে বলছে না, এই যে মহিষ বাক্যটা শব্দটার মধ্যে দেখেন মূল শব্দটা কি ছিল? মূল শব্দটা কিন্তু ছিল মহিষ। মূল শব্দটা কি ছিল? মহিষ। মহিষের সাথে কি যুক্ত হয়েছে? একটা এ যুক্ত হয়েছে, একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। এই এটাই হচ্ছে একটা সপ্তমী বিভক্তি। তো এইটা আমরা যাব না, এটা একটা স্ক্রিনশট নেন, এটা সবাই একটা স্ক্রিনশট নেন, সবাই এটা একটা স্ক্রিনশট নেন এবং পরীক্ষাতে আপনাদের এই বিভক্তি থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন। সবাই একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট ডান লিখে কমেন্ট করেন, তারপর আমি আপনাদেরকে এটা বোঝাবো যে ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুক শব্দটা কোন বিভক্তি? সো প্রথমা বা শূন্য বিভক্তি মানে কি? প্রথমা বা শূন্য, আমি একটু সরে দাঁড়ালাম, আপনারা স্ক্রিনশট নেন বা খাতার মধ্যে লিখেন যে প্রথমা বা শূন্য বিভক্তি হচ্ছে যে শব্দটার সাথে কোনো, যে মূল শব্দের সাথে কোনো বিভক্তি বা কোনো শব্দাংশ যুক্ত হবে না, বা এটা যেরকম ভাবে আছে এইরকম ভাবেই থাকবে, এটাকে বলা হবে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, বা এটাকে বলা হয় অবিভক্তি। ঠিক আছে, সো এটা শূন্য। সো চাবুকের সাথে কি কোনো জিনিস যুক্ত হইছে? আমি কি এখানে চাবুকের সাথে চাবুককে বলছি বা চাবুকের বলছি? না, চাবুক মূল শব্দটা এখানে যুক্ত হইছে, তার মানে এটা নিঃসন্দেহে শূন্য বিভক্তি। এটা নিঃসন্দেহে কি হবে? শূন্য বিভক্তি। এখন ঘোড়াকে চাবুক মারো, এখানে ঘোড়াকে মারার একটা উপাদান বোঝাইছে বা একটা উপকরণ বোঝাইছে, এলিমেন্ট বোঝাইছে। এবং আপনাদেরকে বলছি যখন কোনো জিনিস এলিমেন্ট বোঝাবে, এটা কি হবে? যদি উপায় বোঝায় বা সহায়ক বোঝায় বা মাধ্যম বোঝায়, সেটা ডেফিনেটলি কি হবে? ডেফিনেটলি সেটা করণ কারক হবে, কারণ করণ বলতেই এলিমেন্ট বা উপাদান বোঝায়। ওই যে যন্ত্র, সহায়ক, মাধ্যম এগুলো বোঝাবে আর কি। ওকে, আমি একটু পরবর্তীতে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে? পরবর্তী প্রশ্নে আপনারা উত্তর দিবেন, এটা সঠিক উত্তরটা করণ কারকে শূন্য বিভক্তি, তাই তো। আর এটা স্ক্রিনশট নিয়েছেন কিনা একটু আমাকে জানান, দ্রুত স্ক্রিনশট নিয়েছেন কিনা আপনারা একটু এই বিষয়টা জানান। আমরা কি পরবর্তী এমসিকিউ যাব? ওকে, লাইভ ক্লাসটা শেয়ার করে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু জয়কলি থেকে কিন্তু নিয়মিত আপনাদের জন্য কিন্তু এই আয়োজনগুলো করা হচ্ছে। এবং সবচেয়ে বড় চমক এই বছরে সেটা হচ্ছে যে আমরা কি করব, এইবার আমরা রিটেনটাও কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আপনাদেরকে পড়াবো। ঠিক আছে, সো আমি যাই পরবর্তীতে আমাদের কি আছে একটু দেখি আমরা। ওকে, সো এখানে সস ডান, তাই তো, ডান। ওকে, ঠিক আছে, আমরা যাই পরবর্তীতে। আমাদের দ্বিতীয়, আমাদের পরবর্তী প্রশ্ন যে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? রাবি ভাই এখানে না, ক্লিন করব। ওকে,
ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, এই বাক্যে বুলবুলিতে পড়তি কোন কারক। আমি বারবার বলতেছি যে কারক বিভক্তি ফুল বাক্যের কারক বিভক্তি দিবে না, কারক বিভক্তি দিবে কেবল একটা শব্দের নিচে। এই একটা শব্দের সাথে আমাদের ক্রিয়াপদের সম্পর্কটা কি, সেই সম্পর্কটার নামটা আমাদের লিখতে হবে। সো এখানে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, এই বাক্যে কাজটা কে করছে, ধান খাওয়ার কাজটা কে করছে, ধান খাওয়ার কাজটা বুলবুলি করছে। আমি বারবার বলতেছি যে বুলবুলি এটাই এখানে সাবজেক্ট, এইটাই সাবজেক্ট, এটাই কর্তা। কর্তা বলতে যে কেবল আমরা মানুষ বুঝি না, এই যে বুলবুলি এটা কর্তৃকারক। কর্তৃকারকে কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি। কেন সপ্তমী বিভক্তি হয়েছে, কারণ মূল শব্দ ছিল বুলবুলি ভাই, মূল শব্দটা ছিল বুলবুলি। বুলবুলি এর সাথে কি যুক্ত হয়েছে, একটা শব্দাংশ শেষে যুক্ত হয়েছে এবং এটাকে বলা হয় তে। এবং এই তেটা কোন বিভক্তি ছিল, এই তেটা আপনি স্ক্রিনশট যখন রাখছেন তখন দেখেন এই তেটা হচ্ছে যে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে যে এ অন্তস্থ তে, জাস্ট এটা বসাই দিবেন তাইলে তো কারক বিভক্তি নির্ণয় হয়ে গেছে। তো এটা কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি ঝটপট এখানে ওয়ান শট এমসিকিউ গুলো এখানে তাহলে সলভ করি, দেখি আর কি কি আছে এখানে আমাদের। ঠিক আছে, তারপর দেখেন পরবর্তীতে বিপদে মোরে রক্ষা করো, এই বাক্যে বিপদে কোন কারক, এই বাক্যে বিপদে কোন কারক, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। সো বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদটা কোন কারক। সো বিপদ আমি আপনাদেরকে বলছিলাম যে বিপদটা কি হবে বলেন তো, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, এটা উত্তরটা কি হবে বলেন। এটা উত্তরটা হচ্ছে যে কোথা হতে মোরে রক্ষা করো বা কোথা থেকে রক্ষা করো বিপদে। তো বিপদে এটা হচ্ছে যে আমরা ক্রিয়াকে প্রশ্ন করতে পারি কোথা হতে দ্বারা, কোথা হতে মোরে রক্ষা করো, বিপদ থেকে বা বিপদ হতে মোরে রক্ষা করো। সো এখানে বিপদ থেকে তোমাকে রক্ষা করার কাজটা যেহেতু করা হচ্ছে এই জন্য এটা হবে অপাদানে কোন, সপ্তমী নাকি দ্বিতীয়া, দ্বিতীয়া হবে না, বিপদ মূল শব্দ, বিপদ মূল শব্দ এর সাথে কি যুক্ত হয়েছে, একটা এ যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে যে সপ্তমী বিভক্তি। সো এটা হচ্ছে যে অপাদানে সপ্তমী। আমরা পরবর্তীতে যাব, আমাদের পরবর্তীতে হচ্ছে ক্রিকেট খেলে, বাক্যের নিম্নরেখা কারক বিভক্তি, ক্রিকেট খেলো। এখন ক্রিকেট খেলা বুঝাইতেছে, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে কি খেলো, তোমাকে প্রশ্ন করছে কি, কি খেলো, কি দ্বারা প্রশ্ন করছে কি খেলো, তখন তুমি কি খেলে, ক্রিকেট খেলে। আচ্ছা অপাদান, ম্যাক্সিমাম তোমরা অপাদান দিয়েছিলে। ক্রিকেট খেলে, এখানে ক্রিকেটটা কোন কারক হবে বলো, কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি। সো এখানে আমরা লিখবো এটা অপাদান কারক, তাই তো। আমরা যাই সরি কি দিয়ে প্রশ্ন করলে অপাদান না, তো এটা হবে কর্মে প্রথমা ক্রিকেট। যদি উপকরণ বুঝাইতো, এখন যদি বলতো যে ব্যাট দিয়ে ক্রিকেট খেলি, যদি ব্যাটের নিচে টান দেওয়া থাকতো তখন কিন্তু এটা আর কর্মকারক হইতো না, তখন কিন্তু এটা একটা উপাদান বা উপকরণ বুঝাইতেছিল, তখন কিন্তু এটা কি হবে, তখন এটা হয়ে যেত করণ কারক। ঠিক আছে। আচ্ছা, আদার আদের সম্বন্ধ হলো টিনের দুধ, রাজশাহীর পদ্মা, যমুনা সেতু, টর্চের আলো। তো এখানে আমাদের একটু অধিকরণ কারক আমরা যখন পড়বো তখন দেখবো যে অধিকরণ কারকের মধ্যে তিনটা অধিকরণ কারক মোটামুটি তিন প্রকার, একটা হচ্ছে যে স্থান, আরেকটা হচ্ছে যে কাল এবং আরেকটা হচ্ছে যে বিষয় বোঝাবে। তো বিষয় বোঝালে এখানে দেখা যায় আদার আদেয়, আমি বলি এখানে ঐকদেশিক, অভিব্যাপক, ঠিক আছে। আচ্ছা, আদার আদেয় সম্বন্ধ হলো টিনের দুধ, রাজশাহীর পদ্মা, যমুনা সেতু, টর্চের আলো। চারটার মধ্যে কি আছে, ঐকদেশিক আছে। আমি আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে যে এইটা হচ্ছে যে একটা অধিকরণ কারক। হ্যাঁ, এখন অধিকরণ কারক আমরা এখানে পড়ছিলাম যে তিন প্রকার। আমি একটু আপনাদেরকে এইটা বোধহয় স্লাইডটা পড়ানো হয় নাই, আমি দেখাই আপনাদেরকে, দেখাই এখানে আছে, তাহলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। এই যে এই যে এটা পড়ায়নি। সে অধিকরণ কারক কয় প্রকার, তিন প্রকার। তো এই তিন প্রকার অধিকরণের মধ্যে একটা হচ্ছে আদার অধিকরণ। এই আদার অধিকরণ তিন প্রকার, একটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। সো এখানে আমি একটু ক্লিয়ার করি, ঐকদেশিক মানে হচ্ছে যে বিশাল একটা জায়গার মধ্যে কেবল একটা জায়গাকে বোঝাবে, ঠিক আছে, একটা জায়গাকে বোঝাবে, এটা ঐকদেশিক। ধরেন যে বিশাল একটা জায়গা, এখানে একটা জায়গা বোঝাবে। যেমন আপনাকে বলছে পুকুরে মাছ আছে, কি বলছে, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। সো এইখানে এই যে মাছটা, এই মাছটা দেখা যাবে এখানে পুকুরের পুরোটা জায়গায় কি মাছ আছে, পুকুরের পুরোটা জায়গায় কিন্তু মাছ নাই, কেবল একটা জায়গার মধ্যে মাছ আছে বা কিছু কিছু জায়গার মধ্যে মাছ আছে। সো এটা হচ্ছে যে যদি একটা জায়গা বোঝায় তাহলে ঐকদেশিক। আর অভিব্যপক মানে হচ্ছে যে যেটা পুরোটা জায়গার মধ্যেই থাকবে,
যেমন আপনাকে যদি বলা হয় পুকুরে মাছ আছে জায়গায় যদি বলা হয় পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে যদি বলা হয় তখন কি বলবেন? এখন পুকুরে পানি কি কেবল একটা জায়গায় আছে অন্য জায়গায় না এরকম কিছু না, এটা হচ্ছে তাহলে অভিব্যাপক। অভিব্যাপক মানে হচ্ছে যে পুরোটা জায়গায় ব্যাপ্তি থাকবে বা বিস্তৃত থাকবে, আর ঐকদেশিক মানে হচ্ছে যে কেবল একটা জায়গায় থাকবে, আর বৈষয়িকটা মানে হচ্ছে যে কোনো বিষয় বা সাবজেক্ট বোঝাবে। যেমন বাংলা, ছেলেটি অঙ্কে কাঁচা, অঙ্ক একটা বিষয়, ছেলেটি ব্যাকরণে দুর্বল, ব্যাকরণটা একটা বিষয়। ঠিক আছে, সো এটা এখানে দেওয়া আছে, আপনারা এই স্ক্রিন এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, ফুল পিডিএফটা কিংবা এই স্লাইডটা বা এই পড়াটা আপনারা পেয়ে যাবেন বাংলা বিচিত্রা বই। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো বাংলা বিচিত্রা বই কাদের সংগ্রহে আছে এটা আমরা একটু কমেন্ট সেকশনে দেখতে চাই, দেখি কার কার কাছে বাংলা বিচিত্রা বইটা আছে। অভিব্যাপক, গুড গুড গুড, ওকে ফাইন, ঠিক আছে। সো এটা আমরা যাই, আমাদের সামনে যাই। সো আদার আদেও কই, ও আচ্ছা, আদার আদেও সম্বন্ধ কোনটায় ছিল, তাহলে সঠিক উত্তরটা এখন আমরা দিতে পারবো, তাই তো? সঠিক উত্তরটা আমরা এখন দিতে পারবো, সঠিক উত্তরটা আমরা দিতে পারবো। বিপদে মনে রক্ষা করো, তারপর ক্রিকেট খেলের পরে 9 নম্বরটা আদার আদেও সম্বন্ধ কি, মানে একদম কি বুঝাইছে, আদার থাকবে অর্থাৎ পুরোটা স্থান জুড়ে থাকবে। আদায় মানে পুরোটা স্থান জুড়ে থাকবে। এখন পুরোটা স্থান জুড়ে কি থাকবে? রাজশাহীর পদ্মা, এখন রাজশাহীর মধ্যে কি কেবল পদ্মায় আছে, অন্য কিছু নাই? না। যমুনা সেতু, আমি বলছি যে পুরোটা থাকবে, এটা হচ্ছে যে অভিব্যাপক। এখন অভিব্যাপক কোনটা বোঝাইছে বলেন? টিনের দুধ, অর্থাৎ এই যে দুধটা আছে বা একটা আমরা কৌটার মধ্যে যখন দুধটা রাখবো তখন এটাকে বলা হবে আমার আছে, মানে আচ্ছা আদার আদে, ও আচ্ছা আপনারা বলছিলেন, আমি বলছিলাম যে জয়কলি বাংলা বিচিত্রা কাদের মধ্যে আছে, আচ্ছা অনেকের মধ্যেই আছে, অনেকের কাছেই আছে। ঠিক আছে, তো আদার আদে বলতে অভিব্যাপক হবে। ঠিক আছে, পুরোটা জায়গা জুড়েই থাকবে। এরকম ভাবে কি হইতে পারে, আমরা যদি বলা হয় বনে বাঘ আছে তখন কি বলবেন? যদি বলা হয় বনে বাঘ আছে, নিঃসন্দেহে এটা অধিকরণ কারক। অধিকরণের মধ্যে কি হবে? বনে বাঘ আছে। এখন বনে যে বাঘ আছে এটা কি বনের পুরোটা জায়গা জুড়েই বাঘ আছে? না, এটা তাহলে কি হবে? ঐকদেশিক হবে, অর্থাৎ একটা জায়গার মধ্যে আছে। বা বললো যে রাজার দুয়ারে হাতি বাঁধা, এখন রাজার দুয়ারে হাতি বাঁধা, একটা দুয়ারের মধ্যে কেবল একটা জায়গায় হাতিটা বাঁধা, এই জন্য এটাকে একটা স্থান বোঝাইলে ঐকদেশিক। আর যদি পুরোপুরি বোঝায়, যদি পুরোপুরি বোঝায় তাহলে সেটা কি হবে? তাহলে পুরোপুরি যদি বোঝায় তাহলে সেটা হবে অভিব্যাপক, মানে পুরো জায়গায় বিস্তৃত। ছেলেটি অঙ্কে কাঁচা, এই বাক্যে অঙ্ক কোন কারক? আমি বলছিলাম যে অধিকরণ কারক নির্ণয়ের টেকনিক হচ্ছে অধিকরণ কারকে সর্বদা কি বোঝানো যাবে? অধিকরণ কারকে স্থান, কাল এবং বিষয় থাকবে। স্থান, কাল, সহজ কথায় স্থান, কাল এবং বিষয় থাকবে। স্থান, কাল, বিষয় যদি থাকে তাহলে অধিকরণ কারক। এখন ছেলেটি অঙ্কে কাঁচা, এই অঙ্কটা কি একটা বিষয়ের নাম না? একটা সাবজেক্ট না? একটা সাবজেক্ট না, বিষয়। ঠিক আছে, যদি এরকম বিষয় বোঝায় তাহলে এটা কি হবে? এটা হবে নিঃসন্দেহে অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারককে সর্বদা কি বোঝাবে? স্থান, কাল, বিষয় এটা বোঝাবে। আচ্ছা, কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? আচ্ছা, করণ কারকে সপ্তমী তার মানে কি? করণ মানে কি? করণ মানে হচ্ছে যে প্রথমেই মাথার মধ্যে এটা সেট করো যে এটার মাধ্যমে কি বোঝাবে? একটা এলিমেন্ট বোঝাবে, এলিমেন্ট বা উপাদান বোঝাবে। কি বোঝাবে? উপাদান বোঝাবে বা উপকরণ বোঝাবে। কি বোঝাবে? উপাদান, উপকরণ, এগুলো মাধ্যম বোঝাবে। সো কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? দেখো তো, তারা বল খেলে। বল, বল কি খেলার একটা উপকরণ? শিকারি বেড়াল গুফে চেনা যায়, শিকারি বেড়াল গুফে চেনা যায়, বনে বাঘ আছে, সাপকে লাঠি মারো। আচ্ছা, এখানে টান দেয়া আছে, সরি আমরা চাইলেও কিন্তু এটা লিখতে পারবো না, টান দেয়া আছে, ওই যে বড় করে লেখা আছে কিন্তু, সাপকে লাঠি মারো। সো সাপকে লাঠি মারো, এখানে সাপকে কোন কারক হবে বলেন তো? লাঠি মারার কাজটা কিন্তু আপনি করতেছেন না, কর্ম, কর্তা হবে না, সাপ তো কর্তা না, সাপ নিজে নিজে তাকে লাঠি মারতেছে। তারা বল খেলে না, বল, বলের নিচে টান ছিল কি? আচ্ছা, এখন বলেন শিকারি বেড়াল গোফে চেনা যায়, এখানে সঠিক উত্তরটা হবে করণ কারক হচ্ছে যে গোফ। কেন? কারণ বলছে যে প্রথম কথা হচ্ছে যে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি মানে কি হয়? এগুলো শেষে কি থাকবে? এ অন্তস্থ তে থাকবে, এ অন্তস্থ তে। দেখেন এই গোফের মধ্যে কিন্তু একটা এ আছে, গোফের মধ্যে একটা এ আছে। সো প্রথম এজাম্পশনে এটা আমরা পেয়ে গেলাম। তারপর শিকারি বেড়াল চেনার একটা উপায় না তার গোফটা? এই শিকারি বেড়াল চেনার একটা উপায় বা একটা মাধ্যম, হ্যাঁ, বা একটা উপকরণ হচ্ছে যে এই গোফ। সো এটা হচ্ছে যে করণ কারক, কারণ করণ মানে হচ্ছে যে উপাদান, উপকরণ, এগুলো বোঝাবে। সো আমরা আমাদের মিলে গেল যে শিকারি বেড়াল গোফে চেনা যায়, এটা হচ্ছে যে এখানে
করণ কারক। গুরুজনে ভক্তি করো, গুরুজনে কোন কারক? গুরুজনে ভক্তি করো, এটা কি বলছে আমি আপনাদেরকে বলি। সম্প্রদান কারক লিখেন খাতার মধ্যে। সম্প্রদান কারক মানে হচ্ছে যে আসলে এগুলো তো আসলে 1-1.5 ঘন্টা ক্লাসে আসলে কারক বিভক্তিটা হয় না, কিন্তু তারপরে আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছেন, আশা করি আপনাদের জন্য এটা অনেক বেশি ফ্রুটফুল হবে। সো যদি শ্রদ্ধা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, পূজা, অর্চনা এগুলো যদি নিঃশর্তে বোঝানো হয়, হ্যাঁ নিঃশর্তে যদি এগুলো বোঝানো হয়, তাহলে এটাকে বলা হবে কি? সম্প্রদান কারক। সো সম্প্রদান কারক কি? সম্প্রদান কারক হচ্ছে যে কারকে, কি বললাম, যে কারকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এগুলো বোঝাবে। ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এগুলো বোঝাবে, এটাকে বলা হবে সম্প্রদান কারক। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সম্প্রদান কারক। সঞ্জিদা আক্তার, মনীষা আক্তার, আনিশা তাহসিন, জ্যোতির্ময় সাহা প্রথম থেকে আমাদের সাথে ক্লাসটা করতেছো, ইসরাত জান, সানিয়া। আচ্ছা তোমরা কি ক্লাসটা শেয়ার করছো? তাহলে কিন্তু তোমাদের যে রিটেন ক্লাসটা হবে সামনে, এটা কিন্তু তোমরা নাও পেতে পারো, কারণ কোন সময় ক্লাস হবে এটা তোমরা তো জানো না। সো আমরা খুব শীঘ্রই জয়কলি পেজ থেকে কিন্তু তোমাদের জন্য এই যে নিয়মিত আয়োজন, এই আয়োজনের ধারাবাহিকতা আমরা কিন্তু এখানে রিটেনটাও কিন্তু তোমাদের জন্য আমরা সাজিয়েছি, এবং রিটেন ক্লাস নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসবো আমরা। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। সম্প্রদান কারক, ছাদে বৃষ্টি পড়ে, এই বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি? ছাদে বৃষ্টি পড়ে। তো এখানে দেখো ওই যে আগেরটার মতো প্লাস মাইনাস সম্পর্ক দেখো। ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, ধরো যে এটা একটা ছাদ, হ্যাঁ ছাদে বৃষ্টি পড়ে। এখন ছাদে বৃষ্টি পড়ে এটা কি হবে? আচ্ছা এই ছাদ ছিল, উপর থেকে বৃষ্টি, উপর থেকে কি? উপর থেকে বৃষ্টি পড়তেছে। এখন ছাদের সাথে তাহলে বৃষ্টির সম্পর্কটা কি? ছাদ, এটা হচ্ছে যে ছাদ, আমি তোমাদেরকে দেখাই, ছাদের সাথে এই বৃষ্টির তাহলে কি সম্পর্ক হচ্ছে? মিলিত হচ্ছে না? প্লাস সম্পর্ক বোঝাইতেছে না? ছাদে বৃষ্টি পড়ে, ছাদে কোন কারক? তাহলে বৃষ্টির সাথে ছাদের একটা প্লাস সম্পর্ক হচ্ছে। প্লাস হইলে 100% অধিকরণ, প্লাস হইলে 100% অধিকরণ, এবং মূল শব্দটা ছিল ছাদ, এর সাথে যুক্ত হয়েছে এ, তো কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি। আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস বোঝায়। ছাদে বৃষ্টি পড়ে না, পরীক্ষাতে আসলে ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে। এখন বলেন ছাদেটা কোন কারক? এইটা যদি আপনারা পারেন তাহলে মনে করবে যে আপনারা কারক বিভক্তিটা বুঝতেছেন, বা আমি আসলে পড়ানোটা আমার জন্য আসলে সার্থক। সো ছাদ, এবং এই যে প্রশ্নগুলো আমি এখানে সলভ করতেছি এগুলো সবগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, জগন্নাথের প্রশ্ন, বিউপির প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, হ্যাঁ গুচ্ছের প্রশ্ন। সো এগুলো সবগুলো কিন্তু আমার মন গড়া প্রশ্ন না, এগুলো বিশ্ববিদ্যালয়ে আগত প্রশ্ন বিগত বছরগুলোতে। সো ছাদে বৃষ্টি পড়ে এটা অধিকরণ, কিন্তু ছাদে পানি পড়ে, অর্থাৎ ধরেন যে এই একটা ছাদ, হ্যাঁ বিশাল বড় একটা ছাদ, এখান থেকে পানিটা পড়তেছে, টপ টপ করে নিচে পড়তেছে, ছাদ থেকে পানিটা পড়তেছে, নিচের দিকে পড়তেছে, তার মানে এখন এটা প্লাস সম্পর্ক হইতেছে না মাইনাস সম্পর্ক হইতেছে? এই যে ছাদটা আছে, এই ছাদের সাথে এখন এই পানির সম্পর্কটা কি হইতেছে বলেন তো? ছাদ থেকে পানিটা চুয়ে চুয়ে নিচে পড়তেছে, তার মানে মাইনাস সম্পর্ক। সো যদি বলা হয় ছাদে পানি পড়ে, মানে ছাদ থেকে, অধিক অপাদান কারকে সর্বদা কি থেকেটা উজ্জ্বল অবস্থায় থাকে, হ্যাঁ এত আমাদেরকে খাওয়াই দিবে না, এত সহজ প্রশ্ন করবে না। সো এখানে থেকে যদি হয় তার মানে মাইনাস, ছাদ থেকে পানি পড়তেছে, মাইনাস, মাইনাস হইলে এটা হবে অপাদান, তখন এটা হবে অপাদান। কিন্তু এখন যেটা ছিল যে ছাদে বৃষ্টি পড়ে প্লাস সম্পর্কে, এটা অধিকরণ। সো অপাদান এবং অধিকরণ নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে একটা প্লাস বোঝাবে এবং আরেকটা মাইনাস বোঝাবে? একটা প্লাস বোঝাবে আরেকটা মাইনাস বোঝাবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানান, দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানান। ছাদে পানি পড়ে অপাদান, ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তীতে যাই। আমাদের পরবর্তীতে কি আছে? আমাদের পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ফুলে ফুলে ঘর ভরেছে, নিম্নরেখা অংশটি কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর ভরেছে এটা কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর ভরেছে এটা কোন কারকে কোন বিভক্তি? এখানে টান দেয়া আছে ফুলে ফুলের নিচে, ফুলে ফুলের নিচে টান দেয়া আছে। সো এটা দেখি তো আমরা ক্রিয়াকে আমরা প্রশ্ন করি, ক্রিয়াকে প্রশ্ন করি কে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হবে কর্তৃকারক। সো কে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে, উত্তর পাওয়া যায় না, তার মানে এটা কর্তৃকারক না। এখন এটা আমরা কর্মকারক দিয়ে প্রশ্ন করব। কর্মকারকের সূত্রটা হচ্ছে যে কি বা কাকে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করব। এখন আপনি প্রশ্ন করেন কি ঘর ভরেছে, কাকে ঘর ভরেছে, উত্তর পাওয়া যায় ফুলে ফুলে, না এইটা হবে না। এবার আসেন করণ কারকে, আসেন করণ কারকে ক্রিয়াকে প্রশ্ন করতে হয় কিসের দ্বারা, কি দিয়ে প্রশ্ন করতে হয়, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। সো আপনি এখানে লিখেন যে কিসের দ্বারা ঘর ভরেছে,
ফুলে ফুলে বা ফুলের দ্বারা ঘর ভরছে। ঘর যে আপনি এইখানে পুরোটা ঘর যে আপনি একসাথে ভরে রাখছেন, এটা আসলে কিসের মাধ্যমে ভরছেন? ফুলের মাধ্যমে। সো ফুলটা কিন্তু এখানে ঘর ভরার একটা উপাদান বা উপকরণ বা মাধ্যম, সহায়ক যাই বলে না কেন, সো এটা আমাদের সব কিছুতে মিলতেছে। সো এটা হবে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, এবং এই ফুলে ফুলে ঘর ভরার একটা উপকরণ হচ্ছে ফুলটা। সো এটা হচ্ছে করণ কারক। সো এখানে আমরা কি লিখবো? ফুলে ফুলে, মূল শব্দটা ছিল ফুল, মূল শব্দটা ছিল ফুল, এর সাথে কি যুক্ত হয়েছে? একটা এ যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে যে সপ্তমী বিভক্তি, আর কারক হিসেবে এটা করণ কারক, সেটা হচ্ছে করণের সপ্তমে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা একটু পরবর্তীতে যাই। পরবর্তী এমসিকিউ গুলো আমরা একটু সলভ করব। আমাদের দ্বিতীয় যে এমসিকিউটা পরবর্তী এমসিকিউ এর মধ্যে আমরা পাই, রাজার দুয়ারে হাতি বাঁধা কোন কারকের উদাহরণ? রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা একটু আগে পড়াইছিলাম। রাজার দুয়ারে হাতি বাঁধা, এটা যদি আসে তাহলে দিতে হবে এটা ঐক্যদেশিক, মানে রাজার দুয়ার বিশাল বড় দুয়ার, হ্যাঁ, এখানে একটা জায়গায় হাতিটা বাঁধা, সো এটা হবে একটা জায়গায় যদি বোঝায় ঐক্যদেশিক, যদি অনেক জায়গা পুরোটা জায়গায় যদি বোঝায় তাহলে অভিব্যাপক, যে ওই যে নদীতে পানি আছে এই টাইপের আর কি। আমরা পরবর্তীতে গেলাম, কুলে একা বসে আছি নাহি ভরসা, চিহ্নিত অংশটুকু কোন কারক বিভক্তি? কুলে একা বসে আছি, কুল বলতে একটা জায়গাকে বোঝাইছে, সো স্থান যদি বোঝায় তাহলে কি হবে? অধিকরণ কারক, কারণ আমরা জানি যে স্থান কাল বিষয় বোঝালে এটা অধিকরণ কারক। বাবাকে বড্ড ভয় পাই, এখানে কোন কারকে কোন বিভক্তি? ভয়। কোন বাক্যের মধ্যে যদি ভয় পান, কি বলছি? কোন বাক্যের মধ্যে যদি জাত, আমি আপনাদেরকে পড়াইছিলাম, জাত বিরত, তারপর আরম্ভ, তারপর ভয়, আরম্ভ, তারপর ভয়, এগুলো যদি থাকে তাহলে চোখ বন্ধ করে কি দিবেন? অপাদান কারক দিবেন, অপাদান কারক। ঠিক আছে, বাবাকে ভয় পাই, সো অপাদানে শূন্য হবে, ভয়ের সাথে কোনো জিনিস অ্যাড হয় নাই। ঠিক আছে, বাবাকে বড্ড ভয় পাই। আচ্ছা, ইসরাত জাহান থেকে শুরু করে যারা যারা কমেন্ট করছেন সবারগুলো আমি এখানে দেখতেছি। মনীষা জান্নাতানিকা আমাদের সাথে সংযুক্ত আছো। আর আমি বললাম যে নিয়মিত আমাদের এখানে কিন্তু ক্লাসগুলো হয়ে থাকে, নিয়মিত ক্লাসগুলো করবে, এবং এই শেষ মুহূর্তে এসে এই ক্লাসগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি কিন্তু উপকারী হবে। আচ্ছা, বাবাকে বড্ড ভয় পায়, আমরা যাবো আমাদের 8 নম্বর প্রশ্ন, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। সো এখানে কি দেখবো আমরা? এই বাক্যের মধ্যে ভয় আছে, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে, একটা তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু এখানে বোঝানো হয়েছে, বা নিজের প্রতি কনফিডেন্স। যে এই যে ডর, এই ডর মানে কি? ডরকে আমরা আঞ্চলিক ভাষা, আমরা ভয়কে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? ভয়কে আমরা আঞ্চলিক ভাষায় বলি ডর। এবং আমি বলছি যে যদি কোনো বাক্যের মধ্যে ভয় থাকে, ডর থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে অপাদান কারক হবে, অপাদানে সপ্তমী। সো রাগবে, রাগবে, এই যে মূল শব্দ ছিল রাগব, এর সাথে কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। আমরা প্রশ্ন সলভ করি। শিকারী বিড়াল গুফে চেনা যায়, এটা তো আমরা মাত্র পড়লাম। গুফেটা কোন কারক? গুফেটা হচ্ছে যে একটা অধিকরণ কারক, সরি করণ কারক, কারণ গুফ বলতে কিন্তু একটা মাধ্যম বা উপকরণ, এটা বোঝায়। ঠিক আছে, এটা আমরা এর আগে পড়েছিলাম। নাগরিক সংকট অনুসন্ধানে রাতের গভীরে রাজা এথেন্স নগরে এলেন, এই বাক্যে রাজার কারক বিভক্তি নির্ণয় করা, এটা সহজ, কারণ এখানে এই যে কাজটা, পুরোপুরি কাজটা এই বাক্যের মধ্যে কাজটা কে করতেছেন? রাজা করতেছেন। সো এটা নিঃসন্দেহে যে কাজ করবে সেই তো কর্তা। সো কর্তায় শূন্য কেন হবে? কারণ রাজাটা মূল শব্দ, এই রাজাটা এখানে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে যে কর্তৃকারকের শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এখানে রেখাঙ্কিত শব্দ দুটি কোন কারক? সব বলছে যে রাকিব অঙ্কে কাঁচা। সো অঙ্ক একটা বিষয়, যদি বিষয় বোঝায় তাহলে এটা হচ্ছে বৈষয়িক বা এটা স্পেসিফিক, এটা কোন কারক বলেন? কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কাল বলতে সময়, আধার মানে হচ্ছে যে, আধার মানে হচ্ছে যে স্থান, আধার মানে কি? স্থান। আর ভাবাধিকরণ, ভাব মানে হচ্ছে যে কি? বিষয়। সো এটা একটু লিখে রাখেন যে কোনটাকে কি নামে বলা হয়, কোনটাকে কি নামে বলা হয়, এটা বইয়ের মধ্যে আপনারা পাবেন, আমি আবার এখানে লিখে দিলাম। সো এখানে বলছে যে অঙ্ক, অঙ্কটা কি আসলে একটা বিষয় বোঝায় কিনা, না সময় বোঝায়, না স্থান বোঝায়, এটা আপনারা ভালো বোঝেন। দেখেন আপনারা যেটা ভালো বোঝেন আর কি। অঙ্কটা এই জায়গায় কি মনে করেন, এটা আমি জানি না, অঙ্কটা কি এই জায়গায় সময়, স্থান, নাকি বিষয়? বিষয় হইলে ভাবাধিকরণ, এটা পড়ার জন্য তো আমাদের রকেট সায়েন্সের দরকার নেই, দরকার আছে? রকেট সায়েন্স দরকার আছে। এখানে জাস্ট আমরা বসাবো যে রাকিব অঙ্কে কাঁচা, অঙ্কটা হচ্ছে যে একটা ভাবাধিকরণ বা এটা একটা বিষয় বোঝাইতেছে, এবং স্পেসিফিক ভাবে যদি পরীক্ষাতে আসে তাহলে অঙ্কটা একটা অধিকরণ কারক। কেন অধিকরণ কারক? কেন অধিকরণ কারক? কারণ অধিকরণ কারকে স্থান, কাল এবং বিষয় বোঝাবে। কি বোঝাবে? স্থান, কাল এবং বিষয়। আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে, দিব তোমার শ্রদ্ধা ভক্তি, এই বাক্যের কারক বিভক্তি নির্ণয় করো। এখন শ্রদ্ধা ভক্তি দেওয়ার কথা বলছে। তো শ্রদ্ধা ভক্তি যখন আপনি দিবেন তখন একটু চিন্তা করেন যে কোন কারক আসলে হইতে পারে। আমি বলছিলাম যে কোনো বাক্যের মধ্যে যদি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, পূজা, অর্চনা বা কোনো জিনিস যদি বিনামূল্যে দান বোঝায়,
শর্ত ছাড়া দান, কি বললাম, শর্তহীন দান, শর্তহীন দান বা বিনামূল্যে দান, কি দান, বিনামূল্যে দান, বিনামূল্যে দান, এইগুলো যদি বোঝায় বা মালিকানা ত্যাগ করে যদি দান বোঝানো হয় তাহলে এটা নিঃসন্দেহে সম্প্রদান। মালিকানা ত্যাগ করে আপনি একদম দিয়ে দিয়েছেন আর এটা ফেরত পাবেন না, এটা যদি হয় তাহলে হবে সম্প্রদান। এখন দেখেন আপনি যখন কাউকে সম্মান করতেছেন বা কাউকে ভক্তি করতেছেন বা কাউকে শ্রদ্ধা করতেছেন, এই জিনিসটাকে আপনি রিটার্ন, ধরেন আপনি আপনার চাচাকে সালাম দেওয়ার পরে বা বলে না গুরুজনে ভক্তি করো, আপনি আপনার গুরুজনকে ভক্তি করার পর বা সালাম দেওয়ার পর আপনি কি বলবেন, আপনার আমি সালাম দিচ্ছি, আপনি উল্টা আমার সালাম দেন বা এটার বিনিময়ে কিছু দেন, এটা কিন্তু আমরা বলি না, ঈদ ছাড়া এটা কিন্তু আমরা বলি না। সো এইটা হচ্ছে যে এই যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, ভক্তি, এগুলো হচ্ছে নিঃস্বার্থভাবে আমরা দেই এবং এইগুলোর মনে আমরা কোনো শর্ত রাখি না, এগুলো বিনামূল্যে দেই, মালিকানা ত্যাগ করে দিই। যেমন আমরা অনেক সময় বলি যে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে, ভালোবাসা বোঝাইতেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন। তারপর বলছে যে মসজিদে দান করে, এখন মসজিদে দানটা যে আমরা করতেছি এটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে, শর্ত ছাড়া, মালিকানা ত্যাগ করে কিন্তু দান করতেছি। বা অসহায়কে সাহায্য করে বা অন্নহীনে অন্ন দাও, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বিনামূল্যে করে থাকি। সো এগুলো হচ্ছে সম্প্রদান কারক। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। বুঝছেন কি? একটু 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 কমেন্ট সেকশনে জানান তো আপনারা এটা বুঝছেন কিনা। দেখেন তাইলে আমরা সম্প্রদান বলতে কি বুঝি, শর্তহীন দান, বিনামূল্যে দান। এরকম সম্প্রদান কারকের কিছু উদাহরণ হচ্ছে যে ওইটা আমি বলি, সম্প্রদান কারকের উদাহরণ হচ্ছে যে সৎ পাত্রে কন্যা দান করা হয়। এখন বাবা যখন কন্যাকে বিয়ে দিবেন তিনি কিন্তু বলেন না যে তোমাকে বিয়ে কন্যাকে দিছি তারপর 2 মাস পরে আবার দিয়ে দিও, ব্যাক পাবো না। অর্থাৎ সম্প্রদান কারক এক কথায় যেটা একদম বিনামূল্যে বা শর্ত ছাড়া দানটা হবে যেটা আমরা ইন রিটার্ন পাবো না, কখনো পাবো না এবং এটার আশাও করবো না আমরা। যেমন আমরা বললাম যে অন্ধজনে দেহ আলো, কি বললাম, অন্ধজনে দেহ আলো, খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য, অন্ধজনে দেহ আলো। এখন দেহ মানে হচ্ছে যে বডি না, দেহ মানে হচ্ছে যে সংস্কৃত দেহ শব্দের অর্থ হচ্ছে যে দেওয়া, সংস্কৃত দেহ শব্দের মানে হচ্ছে যে দেওয়া, দেহ আলো। এখন অন্ধজনে দেহ আলো মানে হচ্ছে যে অন্ধজনকে তুমি আলো দিবা। এখন অন্ধজনকে কি আলো দিবা, এরকম বড় বড় বাতি লাইট এগুলো দিয়ে দিলে হবে, সে দেখবে না, তোমার চোখ দিয়ে দিবা না, তোমার চোখের মাধ্যমে, তোমার চোখের যে আলোটা আছে এই আলোর মাধ্যমে তাকে কোনো কারণে সাহায্য করো, হ্যাঁ, তাহলে এই আলোটা শেয়ারিং করা হলো। হ্যাঁ, তো তুমি ধরো যে একজন মানুষ কাজ করতে পারছে না, অন্ধ ব্যক্তি, তাকে রাস্তা পার করাই দিলা, এখন রাস্তা পার করাই দিয়ে তুমি কি আবার বলো যে আপনারা আমি রাস্তা পার করছি, উল্টা আমার রাস্তা পার করাই দেন। বা অন্ধ ব্যক্তিকে যখন তুমি কোনো একটা তার হেল্প করো তখন তুমি ইন রিটার্ন কিন্তু টাকা নেও না, নেও তোমরা নেই না কিন্তু আমরা। সো এইগুলো হচ্ছে আসলে কি সম্প্রদান কারক, এবং সম্প্রদান কারকে আমরা বারবার মনে রাখবো, এটাতে দেখলেই বোঝা যাবে, এটা কঠিন কিছু না, জাস্ট ইন রিটার্ন আমরা কিছু পাবো না। এবং এখানে যে দানটা বোঝাবে এটা বিনামূল্যে দান, মালিকানা ত্যাগ করে দান এবং শর্ত ছাড়া দান বোঝাবে। ওকে ফাইন, ঠিক আছে। আমি তোমাদের সবার জন্য যে জিনিসটা করবো সেটা হচ্ছে এমসিকিউ মোটামুটি আমাদের শেষ, কারক থেকে শেষ। আমি তোমাদের জন্য কিছু বাগধারা রাখলাম, বাগধারাগুলো একটু সলভ করো। আর যেটা বলতেছি দেখো, এখন তোমাদের যে জিনিসটা করতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে যারা স্বপ্ন দেখতেছো, বিউপিতে স্বপ্ন দেখতেছো এবং জগন্নাথে পরীক্ষা দেবে, এই 3টা পরীক্ষা তো আগে। সো এই 3টা পরীক্ষার জন্য এমসিকিউ তোমরা অনেক পড়েছো। ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথের জন্য কিন্তু রিটেন আছে, রিটেনটাতে একটু গুরুত্ব দাও। তোমাকে কেউ বলে দিবা না যে রিটেনটা পড়ো, ঠিক আছে? সো একটু রিটেনটা নিজ দায়িত্বে পড়ো, এবং রিটেনের জন্য তো আমরা এখানে ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই, তোমরা দেখতেই পাবা। সো কুলকাঠের আগুন এর বা অর্থ কি? তীব্র যন্ত্রণা, দীর্ঘস্থায়ী জ্বালা, ধ্বংসাত্মক কাণ্ড নাকি অসম্ভব কাণ্ড? কুলকাঠের আগুন, সঠিক উত্তরটা কি হবে একটু প্রত্যেকে জানিয়ে দাও। এটা তো আসলে আমি তোমাদের জন্য কিছু ইয়ে রাখলাম, এগুলো বিশ্ববিদ্যালয়ে আগত প্রশ্ন। কুলকাঠের আগুন, তীব্র যন্ত্রণা, দীর্ঘস্থায়ী জ্বালা, ধ্বংসাত্মক কাণ্ড, অসম্ভব কাণ্ড। সো বাগধারাগুলো তোমরা কিভাবে পড়তেছো এটা আমাকে একটু জানাও। তোমাদের জন্য আমি যে জিনিসটা বলবো, প্রথমে বাগধারাগুলো পড়ার জন্য তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, বিগত বছরের বাগধারা সলভ করো, বিগত বছরের, কারণ এইখান থেকে রিপিট হয় প্রশ্ন। বিগত বছরের বাগধারা আপনারা সলভ করবেন এবং এটা আমাদের কথা দেন, আপনারা এই বাগধারাগুলো সলভ করতে হবে, এগুলো কথা দেন, তাহলে এইখান থেকে ইনশাল্লাহ আপনাদের যদি বিরোচন অংশ থেকে বাগধারা প্রশ্ন আসে আপনারা উত্তর দিতে পারবেন। আমি এই যে আজকে কুলকাঠের আগুন, এটা যখন স্লাইডটা আমি বাংলা বিচিত্রা বই থেকে যখন এটা মেক করতেছি, আমি দেখলাম যে এই কুলকাঠের আগুনটা ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি গুচ্ছ, অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এইগুলোতে বারবার কিন্তু এই প্রশ্নটা আসে। সো সেম প্রশ্ন কিন্তু রিপিট হয়। সো বিগত বছরের বাগধারাগুলো যদি আপনি সলভ করেন 100-এর মতো বাগধারা পাবেন, এইগুলো যদি আপনি পড়ে যেতে পারেন, আপনি পরীক্ষার হলে আইডিয়া করে হলে উত্তর দিতে পারবেন। ওকে,
ঠিক আছে। তার পরবর্তীতে যাই, অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড বাগধারা অর্থ হচ্ছে যে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। খরম পায়ে দিয়ে গঙ্গা পার মানে হচ্ছে যে অসম্ভব কাজের উদ্যোগ, অসম্ভব কাজের উদ্যোগ। চোখের বালি, চোখের বালি বাগধারা অর্থ কি? চোখের বালি মানে হচ্ছে অপ্রিয় ব্যক্তি, চক্ষুলজ্জা, চোখের পীড়া, নাকি যে বালি চোখে পড়ে। চোখের বালি, চোখের বালি মানে হচ্ছে যে আমরা এটা একটু অনুমান করলে বুঝতে পারি যে চোখে বালি পড়লে এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি আনইজি লাগে। এখন আনইজি বলতে এখানে কি বোঝাইছে? যে বালু চোখে পড়ে এটা তো হবে না, চোখের পীড়া, চোখের অসুখ তো বোঝাবে না। মনে রাখবেন বাগধারা হচ্ছে যে একটা ভাব প্রকাশের মাধ্যম, একটা ভাব প্রকাশের মাধ্যম। সো বাগধারাটা কখনোই ওই যে ডিরেক্ট যে শব্দটা আছে না এটার ব্যাখ্যা করতে বলবে না যে চোখের যে বালি চোখে পড়ে এটাকে বলা হয় চোখের বালি, এই টাইপের প্রশ্ন আসবে না। সো প্রথম অপশনগুলোই কাটেন, কারণ বাগধারাগুলোর মধ্যে একটা নিহিতার্থ অর্থ থাকে বা ভাব প্রকাশের একটা ভিন্ন অর্থ থাকে, মাধ্যম থাকে। সো চক্ষুলতা নাকি অপ্রিয় ব্যক্তি হবে? বলেন 26 নম্বর প্রশ্ন, চোখের বালি বাগধারাটির প্রকৃত অর্থ আসলে কি হবে? ভাই নিয়মিত ক্লাস হয় কিনা? হ্যাঁ নিয়মিত ক্লাস হয়। আমি আপনাদের জন্য ওয়েট, আমি একটা আপনাদের জন্য কমেন্ট করি এখানে। ঠিক আছে, আমাদের মোটামুটি ভাবে এই 26টা এমসিকিউ আমরা এখন লাস্ট প্রশ্নটা আপনারা বলেন এটার সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে বলেন? ওকে ফাইন, সবাই 4 নম্বর প্রশ্ন করতেছেন, 4 নম্বর উত্তর দিচ্ছেন। আসলে কি 4 নম্বর? আমি আপনাদের জন্য এখানে একটা কমেন্ট করলাম, সবার জন্য শুভকামনা আমি জানালাম। ঠিক আছে, কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম। সো চোখের বালি বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে যে অপ্রিয় ব্যক্তি, অর্থাৎ যারে আমি দেখতে পারি না, যারে আমি কি করতে পারি না, দুই চোখে দেখতে পারি না, সেই তো আমার চোখের বালি, ঠিক না? এখন চোখের বালি কারা কারা এরকম আপনাদের অনেক আছে না, বা আমাদের থাকতে পারে। সো এদেরকেই বলা হয় চোখের বালি। যারা আমাদের চরম অপ্রিয় ব্যক্তি তাদেরকে বলা হয় চোখের বালি। এসপার অসপার বাগধারাটির অর্থ কি? এসপার অসপার মানে হচ্ছে যে আমি বললাম যে আজকের এই জিনিসটা আমি একটা এসপার অসপার করব, আমি এই জিনিসটা একদম কি করব, একটা কি করব, এসপার অসপার, অর্থাৎ মীমাংসা করব। এসপার অসপার মানে কি? মীমাংসা করা, অর্থাৎ হয় এটা হবে নয় এটা হবে, কোনো একটা জিনিস হবে, মানে দোদুল্যমান অবস্থা থাকা যাবে না, যে কোনো একটা জিনিস হবে, এটা হচ্ছে তো মীমাংসা। ঝাঁকের কই, ঝাঁকের কই মানে হচ্ছে যে কি? তোষামতকারী ভণ্ডলোক, একই দলের লোক, নাকি নির্মম আত্মীয়। ঝাঁকের কই, ঝাঁকের কই অম্বলের কদু, এরকম একটা বাক্য আছে। সো এখানে জাস্ট দিছে যে ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি? ঝাঁকের কই মানে হচ্ছে যে একই দলের লোক, অর্থাৎ একটা ঝাঁকের মধ্যে কইগুলো যদি থাকে এগুলো সেম যেরকম হবে ঠিক তেমনি ভাবে ঝাঁকের কই বলতে আসলে একই দলের লোক বা একই ক্যাটাগরির গোষ্ঠীর মানুষকে কিন্তু এখানে বোঝায়। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই ছিল আপনাদের সাথে আমাদের ক্লাস, প্রায় 30টার মতো এমসিকিউ আমরা সলভ করলাম। সো এখানে আমাকে যে জিনিসটা জানাতে হবে, সেটা হচ্ছে যে আপনারা আমাকে জানান যে এই 25-26টা এমসিকিউর মধ্যে কার কটা এমসিকিউ হয়েছে এবং এই এমসিকিউ গুলো আপনাদের কেমন লেগেছে। আমরা নিয়মিত কিন্তু এখানে এমসিকিউ ক্লাস নিচ্ছি এবং এর পাশাপাশি কিন্তু রিটেনটা নিব। সো রিটেনটা আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা বলবো, আমাদের তো স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট ছিলই, রিটেন নিয়ে আমরা খুব শীঘ্রই কিন্তু আপনাদের এখানে ক্লাস নিয়ে আসতেছে, এবং এটা হচ্ছে যে খুব শীঘ্রই, as soon as possible। ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই লিখিত ক্লাসে আপনারা আসবেন, আমি আপনাদের জন্য আরো একটা লিখিত ওকে, সবাই লিখিত প্রস্তুতি নিতে আমাদের সাথে আসবেন। সো আজকে এই পর্যন্তই, ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন, এবং নিয়মিত ক্লাস করতে হলে কিন্তু জয়কুলির পাশেই থাকতে হবে এবং জয়কুলির যে বইগুলো আছে, বাংলা বিচিত্রা, ইংরেজি বিচিত্রা এবং জয়কুলির যে মডেল টেস্ট বইগুলো আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। কারণ এখানে যে বাংলা বিচিত্রা বইটা, অনেকেই আপনারা বলছেন যে বাংলা বিচিত্রা বইটা আপনাদের সংগ্রহে আছে। সো এই বাংলা বিচিত্রা বইটা থেকে কিন্তু আজকে এই ক্লাসটা আয়োজন করা হয়েছে, এবং আপনাদেরকে কিন্তু খুব সহজভাবে, যত সহজভাবে কিন্তু উপস্থাপন করা যায় জয়কুলি বিচিত্রায় সেটা উপস্থাপিত আছে, এবং আমি কিন্তু সহজভাবে আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। সো সবার সংগ্রহে এটা থাকবেন। এবং এখন জয়কুলি বিচিত্রা, বাংলা বিচিত্রা যদি নাও থাকে, আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, রিটেনের জন্য আমাদের জয়কুলির যে জয়কুলি রিটেন বাংলা বইটা আছে এটা সংগ্রহে নেবেন, এবং এখান থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে রিটেন এবং ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন, দুইটা রিটেনই কিন্তু আপনার হয়ে যাবে। এখানে কিন্তু দুইটা রিটেন নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। সো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই, এই রিটেন বইগুলো একটু সংগ্রহ নেবেন,
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো আজকে এই পর্যন্ত, সবার সাথে দেখা হবে। সবার জন্য আবারও শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।